সো টেকনোলজি জানতে হবে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমরা শুরু করে দেই। সো আমরা আজকে যেটা আলোচনা করব, আসলে আলোচনার বিষয় হচ্ছে একদম ফান্ডামেন্টাল আর কি, প্রজেক্ট ম্যানেজমেন্টের বেসিক্স, বিভিন্ন ডেফিনেশনস, যেটা আমাদের থ্রু আউট দ্য ক্লাস লাগবে সেটা। আর পিএম বক নিয়ে আমরা কিছু আলোচনা করব, পিএম বক। আর মেইনলি হচ্ছে ফাউন্ডেশনাল কনসেপ্টগুলো নিয়ে আজকে কথা বলবো। আর নেক্সট সেকেন্ড থার্ড ফোর্থ নেক্সট দুই তিনটা ক্লাস আমার হবে অ্যাজাইলের উপরে, মানে সেই ক্লাসগুলো পুরো অ্যাজাইলের ফাউন্ডেশনটা পাওয়ার জন্য। অ্যাজাইলের গ্রাউন্ড ওয়ার্কটা আমরা করবো হচ্ছে নেক্সট দুই তিনটা ক্লাসে। সো আমার 4-5টা ক্লাস আসলে বাইরে দিয়ে আলোচনা করবো, মানে বিভিন্ন টপিকস পড়াবো, একদম ফোকাস কোনো একটা ইয়েতে যাবো না। এরপরে হয়তো আমরা যখন মেইন স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়া শুরু করবো, এই স্লাইডটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করি নাই, এটা আমি কালকে শেয়ার করবো, কারণ ওটা এখন আমি পড়াবো না, একটু পরে পড়াবো। সো ওটা দিয়ে যখন শুরু করবো তখন আমি সিকোয়েন্সিয়ালি যাব। তার আগে আমাদের 3-4টা ক্লাস একটু মানে ডিসক্রিট লাগতে পারে, এটা আসলে আমাদের দরকার, না হলে ফাউন্ডেশনাল নলেজটা না হলে আবার সমস্যা হবে আর কি। সো দ্যাটস ওয়াই আমি একটু ছড়ানো ছিটানো পড়াবো, কিন্তু পরে আপনারা নিজেরা ইন্টারপ্রেট করতে পারবেন, সমস্যা হবে। সো শুরু করার আগে কারো কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা শুরু করে দেবো। আমরা স্ক্রিন একটু দেখা যাচ্ছে না? ইন্ট্রোডাকশন। এবং আমরা বলেছিলাম কিন্তু যে আমরা কয়েকটা কিন্তু ম্যাটেরিয়াল ফোকাসে পড়ালেখা করবো, যেমন একটা হচ্ছে পিএম বক, একটা হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড। এই দুটো মেইন আমাদের ফোকাস হবে। কিন্তু একটা ধারণা অনেকের মধ্যে বদ্ধমূল আছে, সেই ধারণাটা একটু আপনারা একটু ক্লিয়ার করে নেন। এখানে অনেকেই দেখেছি যে পিএম বক আগে পড়েন নাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ আগে পড়া হয় নাই কখনোই। সো ফলে আপনার ওই ধারণাটা হয়তো নাই, কিন্তু অনেকের বদ্ধমূল ধারণা আছে যে পিএমপি এক্সামটার টেক্সট হচ্ছে পিএম বক, পিএম বক হচ্ছে পিএমপি এক্সামের টেক্সট বুক। এটা কিন্তু একটা রং ধারণা আর কি। হ্যাঁ, আমাদের আসলে পিএম বক জাস্ট একটা রেফারেন্স ডকুমেন্ট আমাদের পিএমপি এক্সামের জন্য। পিএমপি এক্সামের আওতার মধ্যে আসলে আরো অনেক বিষয় আছে যেটা পিএম বকেও মানে ফুললি কভার করা হয় নাই, ঠিক আছে? সো সেইটা দেখার জন্য আমি একটা আপনাদের ডকুমেন্ট ওপেন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এক্সাম কন্টেন্ট আউটলাইন। একটু ধারণা থাকা দরকার আমার কাছে মনে হয়। আমি এটা ওপেন করছি। আমার পিডিএফ ফাইলটা কি ওপেন হয়েছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। জি, আচ্ছা। এটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন। আমি ওদের শেয়ার করেছি, গত ক্লাসে শেয়ার করেছি, মানে গত ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে, এই যে আউটলাইনটা। এইটার উপর বেস করে আসলে পরীক্ষাটা হয়, যে আমাদের কোর্স আউটলাইনটা কি। সো এখানে দেখেন আমরা গত ক্লাসে কথা বলেছিলাম যে আমাদের এক্সাম কন্টেন্ট আউটলাইনে এই 3টা টপিক, তাই না? আমি একটু বড় করি, আমি এই যে 3টা ডোমেইনে পরীক্ষা হবে, পিপল, প্রসেস, বিজনেস এনভায়রনমেন্ট। এবং পিএমআই একটা বিশেষ প্রসেসের থ্রুতে এই কন্টেন্ট আউটলাইনটা তৈরি করে। সেটা হচ্ছে যে প্রথমে মার্কেট রিসার্চ করা হয়, দেখা হয় যে মার্কেটে এখন প্রজেক্ট ম্যানেজারদের জন্য কি কি কম্পিটেন্সি, স্কিল এবং কি কি রেসপন্সিবিলিটি মার্কেট সিক করতেছে, আমাদের ইন্ডাস্ট্রি সিক করে আমাদের কাছ থেকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। তো সেইটার উপর বেস করে দেখা গেছে যে আসলে প্রজেক্ট ম্যানেজারকে 3টা হাই লেভেল ডোমেইনে কাজ করতে হয়, পিপল, প্রসেস এবং যে এনভায়রনমেন্টটা আমরা প্রজেক্ট করতেছি সেই বিজনেস এনভায়রনমেন্ট। তার উপর বেস করে আসলে 3টা ডোমেইন ভাগ করা হয়েছে। এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এরকম পার্সেন্টেজ অফ কোশ্চেন এখান থেকে আসবে, পিপল থেকে এত, প্রসেস থেকে এত এবং বিজনেস এনভায়রনমেন্ট থেকে 8%। আচ্ছা, এরপরে আসলে ডোমেইনটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, 2টা ভাগে। আসলে ডোমেইনের একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো টাস্ক আছে। টাস্ক মানে হচ্ছে রেসপন্সিবিলিটি। তার মানে আমি যে 3টা ডোমেইন বললাম, পিপল ডোমেইনে প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি, তারপরে প্রসেস ডোমেইনে প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি কি, এবং বিজনেস এনভায়রনমেন্ট ডোমেইনে প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি কি, যেটা ইন্ডাস্ট্রি চাচ্ছে আপনার কাছে, মার্কেট রিসার্চ থেকে যেটা পাওয়া গেছে। এখন প্রতিটা টাস্কের আন্ডারে আবার এরকম 3টা, 5টা, 6টা এরকম করে এনাবলার্স আছে। এনাবলার্স মানে হচ্ছে যে আমি এই টাস্কটা করার জন্য যে জিনিসগুলো আমাকে এনাবল করবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা অ্যাজ এ প্রজেক্ট টিম, নট অনলি প্রজেক্ট ম্যানেজার, যারা প্রজেক্ট এনভায়রনমেন্টে কাজ করবে, স্পেশালি প্রজেক্ট ম্যানেজার।
সো যে জিনিসগুলো আমাকে এনাবল করবে এই টাস্কটা বা এই রেসপন্সিবিলিটিকে ঠিকমতো এক্সিকিউট করার জন্য, সেটাকে আমরা বলতেছি এনাবল। এবার আমি একটু নিচে যাচ্ছি এই ডকুমেন্টটার। এই ডকুমেন্টটা দেখেন, প্রথমে আমরা আলোচনা করতেছি ডোমেন 1 পিপল, তাই না? ডোমেন 1 হচ্ছে পিপল এবং 42% কোশ্চেন আসবে। এখানে পিএমআই আইডেন্টিফাই করেছে যে এখানে টোটাল টাস্ক আছে, দেখেন 1 2 3 এইভাবে করে 14টা 14 টাস্ক আছে, 14 টাস্ক। এবং প্রতিটা টাস্কের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি টাস্কের নাম। প্রজেক্ট ম্যানেজারের একটা বড় কাজ পিপল রিলেটেড হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজ করা, এবং এবং সেটাকে এনাবল করবে এই 3টা এনাবলার্স। ঠিক আছে। আরেকটা কাজ দেখেন রেসপন্সিবিলিটি অথবা টাস্ক, সেটা হচ্ছে লিড এ টিম, এবং সেটার জন্য এরকম 6-7টা কিন্তু এনাবলার্স আছে। এই জিনিসগুলো আপনাকে করতে হবে, নাহলে আসলে আপনি এই টাস্কটা ঠিকমতো কমপ্লিট করতে পারবেন না, ঠিক হবে না। এইভাবে 14টা কিন্তু আইটেম, বোল্ড আকারে আইটেমগুলো লেখা আছে, যেটা আমার রেসপন্সিবিলিটি অথবা টাস্ক, এবং সেটাকে এনাবল করার জন্য আমার আসলে কি কি অ্যাকশন নিতে হবে, সেটা হচ্ছে এনাবলার্স গুলো। তো এটা হলো আমাদের শেষ হয়ে গেল পিপল। তারপর আমরা আসতেছি প্রসেসও দেখেন এরকম টাস্ক 1 থেকে শুরু করে টাস্ক 16, তাই না? তার মানে কয়টা আছে? 17টা টাস্ক দেখতে পাচ্ছি আমরা। তাহলে 17 আর আগে কত দেখলাম আমরা? 14, তাহলে 31। তাহলে আমরা এখনো দেখতেছি প্রসেসে সবচেয়ে বেশি আমাদের হচ্ছে টাস্ক আছে এবং এনাবলার্স আছে। এর পরেরটা দেখছি হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট, যেখান থেকে 8% কোশ্চেন আসবে, এবং এখানে টাস্ক দেখতে পাচ্ছি 1 2 3 4, এর সাথে একটা এডিশনাল আছে যেটা এখানে মানে সেই সময় মেনশন করা হয়নি, কিন্তু আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে সেটা আছে। ঠিক আছে। তার মধ্যে একটা দেখেন প্রজেক্ট কমপ্লায়েন্স, তারপর হচ্ছে বেনিফিট এবং ভ্যালু ডেলিভারি করা প্রজেক্ট থেকে, এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরস, অর্গানাইজেশনাল চেঞ্জ, একটা আছে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এই 5টা টাস্ক হচ্ছে বিজনেস রিলেটেড, বিজনেস এনভায়রনমেন্ট। সো এই টোটাল হচ্ছে 31, আর 5টা যেটা বললাম টোটাল 36। এই টোটাল 36 টপিক থেকে কিন্তু পিএমপি এক্সামে পরীক্ষা আসবে। ঠিক আছে। সো আমাদের পিএম বাকে কিন্তু এরকম না যে সবকিছু এত ডিটেল কভার করা হচ্ছে। অনেক কিছু কভার আছে খুব ডিটেল, অনেক কিছু আবার খুব ডিটেল নাই। স্পেশালি পিএম বক্স 6 এডিশনে প্রসেসটা যেটা আমরা এখানে দেখলাম 17টা প্রসেসের টাস্ক আছে, এই পুরাটাই আসলে পিএম বক্স 6 এডিশনে খুব ডিটেল আছে। সো আমরা যখন প্রসেস পড়াবো তখন আসলে পিএম বক্স 6 এডিশনের অনেক কিছু নিয়ে আমি মানে পাশাপাশি বলবো, এবং কোন জায়গা থেকে আপনাকে এত ডিটেল করতে হবে সেটা আমি বলবো। সেই হচ্ছে আমাদের এক্সাম কন্টেন্ট আউটলাইনের সাথে পিএম বক্সের সম্পর্ক, পিএমপি এক্সামের সম্পর্ক। আসলে এক্সাম হবে একদম ফোকাস অন দিস আউটলাইন। প্রতিটা টপিক থেকে আপনি 3টা-4টা করে প্রশ্ন পরীক্ষায় পাবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে স্টুডেন্ট ম্যানুয়ালটা আমরা পড়বো, বা আমি যেটা স্লাইড পড়াবো ক্লাসে, যেটা আমি এখন আপনাদের শেয়ার করি নাই, সেটা ফুললি ফোকাস অন দিস টাস্ক, এবং প্রতিটা টাস্কের এগেইনস্টে একটা করে আপনার টপিক আছে। এই যে টাস্ক যেটা আমরা দেখতেছি এটার নামে কিন্তু একটা টপিক আমরা দেখবো যে স্টুডেন্ট ম্যানুয়ালে আছে। স্টুডেন্ট ম্যানুয়ালটা আমি সবাইকে কালেক্ট করতে বলেছিলাম, আমি মনে সবাই কালেক্ট করেন নাই। এই যে এখানে দেখেন, দেখা যাচ্ছে এটা আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল, কিন্তু এটা 400 পেজ ইন লেংথ। এই যে পিএমএ অথরাইজ পিএমপি এক্সাম প্রেপ, এটা সবাই অবশ্যই মানে কালেক্ট করবেন। এখানে দেখেন এই যে প্রতিটা টপিক কিন্তু আছে। এই যে আমরা যে ওখানে টাস্ক বলছিলাম ওটা কিন্তু এখানে টপিক। হাই পারফরম্যান্স টিম, বিল্ড এ টিম, দেখলাম না একটা টপিক, এই যে ডুইং দ্য প্রজেক্ট ওয়ার্কের মধ্যে আছে। দেখেন লিড এ টিম আছে, এই যে লিড এ টিম। সো প্রতিটার ব্যাপার ওখানে যে 36টা টাস্ক দেখেছিলাম আমরা, পুরো স্টুডেন্ট ম্যানুয়ালে 36টা টপিক আছে, এবং আমি 36টা টপিকই পড়াবো ক্লাসের মধ্যে। পরীক্ষায় প্রশ্ন আসবে 36 টপিকস থেকে। ঠিক আছে। সো এটা আমি এখনো শুরু করবো না, করবো বললাম যে 4টা-5টা ক্লাস পরে। তার আগে আসলে আমরা জাস্ট গ্রাউন্ড ওয়ার্কের জন্য বিভিন্ন ডেফিনেশন এবং ফাউন্ডেশনাল গ্রাউন্ড ওয়ার্ক করবো। অলরাইট, সো লেটস স্টার্ট উইথ দ্য প্রেজেন্টেশন স্লাইড। সো এখন কি আমার স্লাইড দেখা যাচ্ছে? ইন্ট্রোডাকশন দেখা যাচ্ছে। অলরাইট, ঠিক আছে। ওকে, সো আসেন আমরা আসলে আগের পড়ালেখা অনেকটাই পিএম বক ফোকাস ছিল, এই জন্য আসলে পিএম বকের অনেক কথাবার্তা এখানে দেখবো। আমি আসলে মেইনলি ডেফিনেশনে যাব। আচ্ছা, এখানে আমি একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমি
যে আলোচনা করব তার আগে একটা প্রশ্ন করেছি আমি, হাউ টু মেক এ কাপ অফ টি আর হাউ টু মেক এ কাপ অফ কফি। আমরা সবাই পারি তো, তাই না? চা বানাতে, কফি বানাতে। জি চিনি ছাড়া পারি। চিনি ছাড়া পারে, ভালো। মানে আমি তো খালি চিনি খাই আর একটা দাম, তাহলে আপনার চা খাওয়া যাবে না। সো হাউ টু মেক এ কাপ অফ টি, এটা আমরা জানি, তাই না? আমরা আসলে এই আজকের যে টপিকস আমি আলোচনা করব তার শেষে আসলে আমি আলোচনা করবো আসলে চা কিভাবে বানাতে হয়, এবং আমরা রিয়েলি ক্লাসের মধ্যে 1 কাপ গরম চা বানিয়ে দেখবো যে আসলে কিভাবে গরম চা বানাতে হয়। অলরাইট, সো আমাদের অন্যতম একটা রেফারেন্স মানে টপিক টেক্সট হচ্ছে পিএমবক। এবং পিএমবক আসলে পিএমআই স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। এবং পিএমবকের উদ্দেশ্যটা আমি একটু বলতেছি যে স্ট্যান্ডার্ড ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে আমরা পিএমআই চাচ্ছে যে এমন একটা ডকুমেন্ট তৈরি করতে যেখানে আসলে বেস্ট প্র্যাকটিস গুলো কালেক্ট করে, হ্যাঁ, এক জায়গায় নিয়ে আসা, যাতে সবাই প্র্যাকটিস করে যার যার প্রজেক্টে অ্যাক্টিভ এফোর্ট থাকে সবাই মিলে। পিএমআই নিজে আমেরিকায় বসে কিন্তু ডেভেলপ করে নাই। যখন এটা ডেভেলপ করা হয় একটা ভার্সন আসে, রেজা ভাই, গ্লোবালি আপনার ভলান্টিয়ারদেরকে জিজ্ঞাসা করা হয় কারা এই কাজটা করতে চাও। আপনার নেটওয়ার্ক আজকে মনে হয় একটু ফ্লাকচুয়েট করতেছে। তাই অন্যরা কি প্রবলেম পাচ্ছেন? মাঝে মাঝে প্রবলেম হ্যাঁ। পাচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে কি সমস্যা হচ্ছে হচ্ছে, মানে listening এর problem হচ্ছে। সাউন্ড কি সাউন্ড চলে যাচ্ছে এরকম? আটকা আছে, হ্যাঁ। স্পিডের প্রবলেম হচ্ছে সম্ভবত। ভয়েস ব্রেক হচ্ছে। ভয়েস ব্রেক হচ্ছে। অলরাইট, সবাইকে ব্লক করে দিই দেখি। অলরাইট, আর কি কেমন আছে? আচ্ছা ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে নাকি? ঠিক আছে এখন? মাচ বেটার। আচ্ছা, লেটস সি কি হয়, তারপরে আমাকে বলেন তারপরে কি অবস্থা হয় আর কি। আচ্ছা, তাহলে পিএমআই এর একটা টার্গেট হচ্ছে পিএমবকের থ্রুতে মানে গ্লোবাল যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে সেটাকে কালেক্ট করে একটা ফরম্যাটে নিয়ে আসা, যেটা আমরা সবাই ইউজ করে মানে আমাদের প্রজেক্টে বেটার রেজাল্ট পেতে পারি আমরা। আর একটা টার্গেট হচ্ছে কমন ভোকাবুলারি দেওয়া, যাতে যারা প্রফেশনাল আমরা কাজ করছি প্রজেক্ট ম্যানেজমেন্টে তারা যাতে একই ভোকাবুলারি প্র্যাকটিস করি। আর আরেকটা পিএমআই ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টটার নাম হচ্ছে কোড অফ ইথিক্স এন্ড প্রফেশনাল কন্ডাক্ট। ঠিক আছে, এটা আমরা আরো একটা জায়গায় বলবো আমি। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে আছি তাদেরকে আসলে সরি আচ্ছা, কেউ একজন ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। সো কোড অফ ইথিক্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং আপনাদের একটা ডকুমেন্ট আমি দেবো সামনে বলবো, সেখান থেকে ডকুমেন্টটা ডাউনলোড করে আপনার কোড অফ ইথিক্সটা অবশ্যই একবার করতে হবে। এটা হচ্ছে টোটাল 8 পেজের একটা ডকুমেন্ট। যারাই পিএমপি অ্যাপ্লিকেশন সাবমিট করবে বা পিএমপি সার্টিফাইড বা পিএমআই এর সাথে কোনোভাবে কানেক্টেড ভলান্টিয়ারি ক্যাপাসিটিতে বা যে কোনো ক্যাপাসিটিতে বা পিএমআই মেম্বার, সবাইকে আসলে কোড অফ ইথিক্স এবং প্রফেশনাল কন্ডাক্ট ফলো করা ম্যান্ডেটরি পিএমআই। ঠিক আছে, এবং এই কোড অফ ইথিক্স এর টার্গেট হচ্ছে যে আমরা আসলে কিভাবে আমাদের মানে ইথিক্স, এবং এখানে আমরা 4টা ভ্যালুস নিয়ে আলোচনা করব, যে 4টা ভ্যালুস পিএমআই চায় সবাই প্র্যাকটিস করুক যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে আছি, এবং সবাই যেটাকে আপহোল্ড করে। সো আমরা এই যে 4টা ভ্যালুস আমি বলছিলাম, 4টা ভ্যালুস হচ্ছে, একটা হচ্ছে রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, অনেস্টি এবং ফেয়ারনেস। এই 4টা কোর ভ্যালুস পিএমআই। ঠিক আছে, আমরা দেখেন যে রেসপন্সিবিলিটি আমরা নেব সেটা যাতে আমরা ঠিকমতো আদায় করি। সো সিমিলারলি রেসপেক্ট, যেহেতু মানুষকে নিয়ে আমরা কাজ করব, যাতে একজন আরেকজনকে আমরা রেসপেক্ট করি, রেসপেক্টটা আমরা ঠিক রাখি। এবং অনেস্টি থাকতে হবে। প্রজেক্ট কিন্তু আমাদের অনেক সময় কি হয়, তাই না? কারণ অনেক কিন্তু 9/6, আমরা বাংলায় বলি 9/6, হ্যাঁ, 9/6 করার অনেক সুযোগ থাকে। সো প্রজেক্টে যাতে আমরা
অনেস্টি ফলো করি এবং আমাদের সমস্ত ডিসিশনের, সমস্ত কন্ডাক্টের, সমস্ত কিছুতে যাতে আমরা ফেয়ারনেস অ্যাপ্লাই করি। সো দিস আর দ্য কোর ভ্যালুস যেটা পিএমএ আপনার কাছ থেকে চায় এবং সেটার জন্য কোড অফ ইথিক্সে বলা আছে। এবং প্রতিটার ব্যাপারে আমি একটু বলে দিই যে প্রতিটা রেসপন্সিবিলিটির ব্যাপারে ম্যান্ডেটরি বিহেভিয়ার বা এক্সপেকটেশন বলা আছে, আবার বলা আছে অ্যাসপিরেশনের এক্সপেকটেশন। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে প্রতিটা বিষয়ই রেসপেক্টের এখানেও আছে। ম্যান্ডেটরি কি কি ফলো করতে হবে আপনাকে এবং অ্যাসপিরেশনাল কি কি ফলো করতে হবে। ম্যান্ডেটরি মানে মাস্ট, অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইউ মাস্ট ফলো, আর অ্যাসপিরেশনাল মানে শুড। আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করলে আপনি এটা অবশ্যই মানে শুড, এটা আপনার জন্য উচিত এটা করা। ঠিক আছে, সেই প্রতিটা ফ্যাক্টরি, প্রতিটা ভ্যালুর মধ্যেই ম্যান্ডেটরি এবং অ্যাসপিরেশনাল দুইটা ভাগে ইনস্ট্রাকশন গুলো আছে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের আসলে কি কি করা উচিত প্রজেক্ট ম্যানেজমেন্টে। অলরাইট, সো লেটস টক অ্যাবাউট ডেফিনেশন। A project is a temporary endeavor, তাই না, undertaken to create a unique product, service or result. এখানে কি আমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছি? পিএমআই ডেফিনেশনটা আমার মনে হয় সবচেয়ে ছোট ডেফিনেশন, সবচেয়ে সিম্পল এবং ছোট ডেফিনেশন। আরো বিভিন্ন বই আরো বড় ডেফিনেশন আছে, কিন্তু প্রশান্ত মহাসাগর। হ্যাঁ। সো এখানে দেখেন, এখানে কয়েকটা বিষয় আমরা একটু দেখবো। সেটা একটা হচ্ছে যে প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভিওর। এটার মানে কি আসলে টেম্পোরারি মানে? স্যার প্রজেক্ট তো কখনো মানে বলা যাবে না যে এটা শেষ হয়ে গেছে, কারণ দেখা গেল শেষ হওয়ার পরও এটার আরো কিছু মেইনটেনেন্স ওয়ার্ক থাকবে বা আবার হয়তো কোনো ফিডব্যাক আসবে। কারণ এটা হচ্ছে একটা ডেফিনিট স্টার্ট ডেট এবং এন্ড ডেট থাকবে, এই জন্য এটা টেম্পোরারি। রাইট। সো আমাদের ডেফিনিট কিন্তু একটা স্টার্ট এবং একটা এন্ড ডেট থাকতে হবে প্রজেক্টের। আর স্টার্ট যেটা বলতেছেন সেটাও এক ধরনের কনসেপ্ট এখন আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটাকে বলা হয় প্রোডাক্ট লাইফ সাইকেল। এবং অনেক সময় দেখা যায় একটা প্রোডাক্ট কিন্তু চলতেই থাকে, তাই না, এটা কোনো শেষ নাই। তো সেটাও এক ধরনের ইয়ে আছে। এবং অনেকেই একটা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে দেখবেন নো প্রজেক্ট। হ্যাঁ, নো প্রজেক্ট নামে একটা হ্যাশট্যাগের কিন্তু বিশাল একটা বিপ্লব আছে। তো দেখবেন যে আসলে নো প্রজেক্টের মানে মতগুলো কি কি। সো যাই হোক, আমরা আমাদের টাইপ অফ প্রসেস, রাইট? হ্যাঁ, মেইনটেনেন্স যেটা প্রজেক্টের যে পার্টে মেইনটেনেন্স থাকবে, মানে আফটার ফিনিশিং দ্য প্রজেক্ট, সেটা তো একটা প্রসেস হয়ে যাবে পরবর্তীতে, সেটা তো আর প্রজেক্ট থাকবে না। প্রসেস হবে কিংবা অপারেশন হবে, এই ধরনের ব্যাপারগুলো আছে আর কি। আবার অনেক সময় নতুন আপডেট আসে, তখন আসলে প্রজেক্টটা এনহ্যান্স হয়, ফিচার অ্যাড হয়। তো ঠিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, ওই বিষয়টা একটু ডিফারেন্ট আলোচনা। আমরা জাস্ট খেয়াল রাখি যে প্রজেক্ট হতে হলে অবশ্যই একটা স্টার্ট এবং অবশ্যই একটা এন্ড থাকতে হবে। ঠিক আছে, আর কি আরেকটা দেখেন ক্রাইটেরিয়া অবশ্যই মিট করতে হবে যে আমরা অবশ্যই একটা ইউনিক প্রোডাক্ট বা আউটপুট কিংবা ডেলিভারেবল অথবা কোনো সার্ভিস অথবা রেজাল্ট, এটা অবশ্যই প্রজেক্টে একটা মানে আউটকাম হতে হবে আর কি। ঠিক আছে, সো তাহলে একটা প্রজেক্টে অবশ্যই আউটপুট থাকতে হবে এবং টেম্পোরারি হতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রজেক্ট কিন্তু একটা এন্ডেভিওর, তাই না। এন্ডেভিওর মানে হচ্ছে কাজ করা। হ্যাঁ, প্রজেক্ট মানে কিন্তু খুব সিম্পলি আমরা বলতে পারি যে কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস করা, রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো করা। সো এন্ডেভিওর মানে হচ্ছে যে আমরা খালি চিন্তা করে বসে থাকলে হবে না, উই হ্যাভ টু রিয়েলি টেক ইনিশিয়েটিভ টু অ্যাচিভ দ্যাট গোল। তো সেটা হচ্ছে এন্ডেভিওর। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডেফিনেশন। এরপরে দেখেন আমি কয়েকটা ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলবো প্রজেক্টের। এই ক্যারেক্টারিস্টিক গুলো মানে আমরা সব জায়গায় প্রজেক্টের পড়াশোনার মধ্যে আলোচনা করি বা শুরুতে এসব আলোচনা করি। সো একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমরা যেটাকে দেখলাম ইউনিক প্রোডাক্ট, সার্ভিস, রেজাল্ট অর কম্বিনেশন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা ওয়ার্ড দেখেন কম্বিনেশন মানে কি? এই কম্বিনেশন দিয়ে আমরা কি বুঝতেছি আসলে? এই ক্যারেক্টারিস্টিকের মধ্যে প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, রেজাল্ট হতে পারে, কম্বিনেশন মানে কি? মানে স্যার প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই হতে পারে। দুটাই হতে পারে, রাইট। এইরকম মানে একাধিক থাকতে পারে একটার সাথে। তো সেটাকেও আসলে আমরা ডেফিনিশনের মধ্যে নিয়ে আসতেছি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। আর টেম্পোরারি তো অলরেডি ক্লিয়ার। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ। হ্যাঁ, আপনারা যদি কেউ P2 পড়ে থাকেন, প্রিন্স টু প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডোলজি, সেখানে একদম প্রথম চ্যাপ্টারের প্রথম প্যারাতে লেখা আছে প্রজেক্ট ইজ দ্য মিনস থ্রু হুইচ উই ইমপ্লিমেন্ট চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন। যখন আমরা বড় কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করতে যাই তখন কিন্তু আসলে প্রজেক্ট ইনিশিয়েট করি আমরা।
এই অপারেশন দিয়ে কিন্তু প্রজেক্ট তখন করা যায় না। সো একটা অর্গানাইজেশনে আমরা যদি খুব ব্রডলি বলি, হ্যাঁ, আমরা কি দুইটা কাজ করি, তাই না? একটা হচ্ছে অপারেশন, একটা কি প্রজেক্ট। সেই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অপারেশন হচ্ছে অনগোয়িং অ্যাক্টিভিটি, একই কাজ আমরা বারবার করতেছি, যেটা মেইনটেনেন্স টাইপ কাজ হতে পারে, সাপোর্ট টাইপ কাজ হতে পারে, একই টাইপ কাজ করতেছি আমরা বারবার। যেমন একটা গার্মেন্টস করতেছে, একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন করতেছে। আর প্রজেক্ট কি? প্রজেক্ট যখন আমরা করবো তখন স্টার্ট এবং এন্ড থাকবে এবং অবশ্যই ডেলিভারেবল বা আউটপুট থাকবে। এবং প্রজেক্ট কেন করা হয়? বড় কোনো চেঞ্জ যখন আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। সো প্রজেক্টস আলটিমেটলি ড্রাইভ চেঞ্জ। চেঞ্জ ইমপ্লিমেন্টের অনেক বড় টুল হচ্ছে প্রজেক্ট। এবং আমরা প্রজেক্ট ম্যানেজার যারা আছি সবাই কিন্তু আসলে চেঞ্জ এজেন্ট বা চেঞ্জ ম্যানেজার আসলে। কারণ আমরা আসলে এরকম একটা চেঞ্জ ম্যানেজ করতে গিয়ে কিন্তু আমরা প্রজেক্টটাকে হাতে নিই। ঠিক আছে? সো অল প্রজেক্ট ম্যানেজার্স আর চেঞ্জ ম্যানেজার, দে আর অলসো চেঞ্জ এজেন্টস। লাস্টের পয়েন্টটা খেয়াল করেন, প্রজেক্টস এনাবল বিজনেস ভ্যালু ক্রিয়েশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রজেক্ট আমরা কেন করি? টার্গেট কি? আলটিমেটলি ভ্যালু ক্রিয়েট করা। অনেক সময় আমরা এই ফোকাসটা হারাই ফেলি। আমি 3টা জিনিস এখানে আপনাদের দেখাই, যেটা PMBOK 7 এডিশনে, নতুন এডিশনে আরো খুবই জোরালো ভাবে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে যে আউটপুট। আউটপুট থেকে আমরা পাই হচ্ছে আউটকাম। আর আউটকামকে ইউজ করে বা আউটকাম থেকে বা আউটকামের রেজাল্ট হচ্ছে আমাদের বেনিফিট। বেনিফিটটাকে আমরা বলি আসলে ভ্যালু। সেটা শুধু ফাইন্যান্সিয়াল ভ্যালু হবে এরকম না, নানান ধরনের ভ্যালু হতে পারে। ক্যাপাসিটি বিল্ডিং, তারপর সোশ্যাল কোনো একটা ভালোর জন্য করতেছেন, নট ফর প্রফিট কোনো কাজ করতেছেন মানুষের জন্য। সো এনি কাইন্ড অফ ভ্যালু, সেটাকে আসলে আমরা বলতেছি বেনিফিট, নট অল দ্য টাইম জাস্ট ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস। সো দেখেন, আউটকাম মানে হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা তৈরি করার জন্য টার্গেট করছি সেটা হচ্ছে আমার আউটপুট। কিন্তু এই আউটপুটটা তো শুধু প্রোডাক্ট তৈরি করলে হবে? কারণ আমি একটা কমার্শিয়াল স্পেস বানাবো, স্পেস বানানোই আমার কি টার্গেট, নাকি কমার্শিয়াল স্পেস থেকে যে ভ্যালু পাওয়ার কথা 5 বছর বা 10 বছরে, সেটা আমাদের মেইন টার্গেট হওয়া উচিত। আমাদের টার্গেট কি হবে? ভিশনটা হবে আমাদের ভ্যালু। তার জন্য আমরা প্রজেক্ট করতেছি কিসের জন্য? এই আউটপুটটা ডেলিভারি দেওয়ার জন্য। এই আউটপুটটা ইউজ করে আমরা কি পাবো? যে চেঞ্জটা ইমপ্লিমেন্ট করতে চাইছি, সেই আউটপুটটা ইউজ করে আমি সেই চেঞ্জটা, সেই ইন্টেন্টটা আমি অ্যাচিভ করতে পারবো। আর সেই আউটকামটাই আসলে আমাকে ড্রাইভ করবে। আমার যে আমি যে প্রজেক্ট শুরুতে ভ্যালু বা বেনিফিট সেট করেছিলাম, যে আমার IRR এত হবে, NPV এত হবে, বা পেব্যাক পিরিয়ড এত হবে, বা এরকম যে আমরা ফাইন্যান্সিয়াল টার্ম গুলো নিয়ে আসি, বা যদি ফাইন্যান্সিয়াল টার্মস না থাকে, অন্য কিছু থাকে, KPI, যে কোনো ম্যাট্রিক্স, তো সবগুলোই কিন্তু আমরা অ্যাচিভ করি হচ্ছে বেনিফিট বা ভ্যালু থ্রুতে, এবং সবগুলো সেট করি কিন্তু শুরুতে। আর পরে গিয়ে আবার চেক করি যে ওয়েদার আমরা এই ভ্যালুটা ক্রিয়েট করতে পেরেছি কি পারি নাই। ঠিক আছে? সো আমাদের ফোকাস কিন্তু থাকতে হবে, সব প্রজেক্টের ফোকাস হচ্ছে বিজনেস ভ্যালু ক্রিয়েশন, নট অনলি আউটপুট ফোকাস। তাহলে কিন্তু আমরা শর্ট সাইটেড হয়ে যাব। ঠিক আছে? অলরাইট। সো দেখেন, আমি পরের পেজে একটা ছবি ফিগার দেখাচ্ছি। দেখেন তো এই ফিগারটা, কেউ একজন পড়েন তো দেখি আমাদের সবার জন্য। এটা হচ্ছে, ইনি হচ্ছেন প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারকে একজন প্রশ্ন করছে, রিয়াজ বলেন দেখি কি বলছে, প্রজেক্ট ম্যানেজারকে কি জিজ্ঞাসা করতেছে রিয়াজ? সিচুয়েশন কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, ইজ ইয়ার প্রজেক্ট ইন এ গুড শেপ? প্রজেক্ট ম্যানেজার বলতেছে অ্যাপারেন্টলি, এবং তারপর কি বলতেছে? উই স্টার্টেড 5 years ago and no one has stopped us yet. প্রজেক্টের আসলে এন্ড ডেট এখনো ডিফাইন্ড না। তাহলে কি এটা প্রজেক্ট হবে এইভাবে যদি আমরা কাজ করতেই থাকি? না, প্রজেক্ট হবে না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু হবে না। ঠিক আছে? সো প্রজেক্টের অবশ্যই একটা ডেফিনিটিভ এন্ড ডেট আমাদেরকে ঠিক করতে হবে। এরপরে বলেন, এটা এই যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, হুইশি, সবাই চিনি। মমতাজ। মুমতাজ। মমতাজ। Right. মুমতাজ। ঠিক আছে? যার জন্য আমরা তাজমহল দেখতেছি, রাইট? তাজমহল একটা, এখানে একটা খুবই BCS এর প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, BCS এর প্রশ্ন হচ্ছে যে কবে তৈরি হয়েছে তাজমহল এবং কয় বছর লেগেছে, কত মানুষ কাজ করছে, উস্তাদ আর্কিটেক্ট কে ছিলেন। ঠিক আছে? সো যে 22-23 বছর সময় লেগেছিল এবং আর্কিটেক্ট ছিলেন উস্তাদ আহমদ লাহোরি।
সো যেটা আসলে এখানে রেড ইয়াতে আমি লিখেছি যে আসলে আমরা প্রজেক্ট করি টেম্পোরারি টাইমের জন্য, কিন্তু যে প্রোডাক্টটা তৈরি করা হয় সেটা কি টেম্পোরারি? সেটা অনেক সময় কিন্তু অনেক লম্বা সময় ধরে চলে। যেমন আমাদের তাজমহল কত বছর পার হয়ে গেছে, তাই না? কয়েক শতক পার হয়ে গেছে, লাস্টিং ফর সেঞ্চুরিজ। সো প্রজেক্ট টেম্পোরারি কাজ করে, কিন্তু ওর যে আউটপুট তৈরি হয়, প্রোডাক্ট তৈরি হয়, সেটা হ্যাঁ অনেক সময় কি হয়, আমরা আসলে মানে একটা লাইফ টাইমেও হয়ে যেতে পারে। যেমন এটা কয়েক শতক ধরে চলতেছে। আবার পিরামিড যদি চিন্তা করি, স্টিল পিরামিড মিশরকে কি ভ্যালু ক্রিয়েট দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না, ফাইন্যান্সিয়াল বেনিফিট দিচ্ছে। সো জি। ওই জন্যই অনেকে এখন বলতেছে যে শুধু প্রজেক্ট লাইফ সাইকেল করলে হবে না, আমাদের আসলে প্রোডাক্ট লাইফ সাইকেল চিন্তা করতে হবে। এবং প্রোডাক্ট লাইফ সাইকেল অনেক সময় একদম আনলিমিটেড, এবং প্রতিটা সময়ে প্রোডাক্ট লাইফ সাইকেলের সাথে কিন্তু প্রজেক্ট লাইফ সাইকেলের একটা সম্পর্ক আছে। এই যে তাজমহল, এটা কেউ যে যখন শাহজাহান বানাইছে তারপরে কি আর এটা কোনো প্রজেক্ট হয়নি এর উপরে? এরপরে অনেক ধরনের প্রজেক্ট হচ্ছে না, বিভিন্ন ধরনের আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এবং বড় বড় কিন্তু আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নাহলে তো এতদিন সাস্টেইন করতে না। তো এই যে করতেছে, এবং মানে লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য নানান ধরনের কিন্তু ছোট ছোট প্রজেক্ট করা হচ্ছে। তার মানে কি, আমরা যদি প্রজেক্ট লাইফ সাইকেল চিন্তা করি, প্রোডাক্ট লাইফ সাইকেল চিন্তা করি, স্টার্ট থেকে প্রোডাক্টটা রিটায়ার করা পর্যন্ত, তার মাঝখানে কিন্তু প্রজেক্ট অনেক সময় ইন্টারসেক্ট করে সে প্রোডাক্টটাকে আরো ভালো করার জন্য বা আরো অনেক কিছু অ্যাড করার জন্য। তো এখানে কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেল এবং প্রজেক্ট লাইফ সাইকেলের একটা রিলেশনশিপ আছে। সেটা নিয়ে আমরা আরো সামনে কথা বলবো, তখন আরেকটু এটা নিয়ে ডিসকাস করব। তো আমরা দেখেন দুইটা শব্দ ইউজ করলাম, একটা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল, আর একটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। আমাদের এই বইয়ে বা আমাদের পুরো আলোচনায় প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে আমাদের মেইন কনসার্ন, কিন্তু এর সাথে সাথে প্রোডাক্ট লাইফ সাইকেলটা আমাদেরকে বুঝতে হবে, যে কারণ প্রজেক্ট আসলে কাজ করে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য। যে প্রোডাক্টের মানে যে প্রজেক্টের রেজাল্ট হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপমেন্টের জন্য। তো সেটা আমাদের একটু জানা দরকার যে প্রোডাক্টের লাইফ সাইকেলটার সাথে প্রজেক্টের সম্পর্ক কি। আচ্ছা, এখন দেখেন আমরা এই ফিগারটা দেখতে পাচ্ছি। ফিগারটা যদি আমরা দেখতে পেয়ে থাকি, আমাকে একজন বলেন যে এই ফিগারটা দিয়ে কি বোঝাচ্ছে। একজন বলেন যে ফিগারটা দিয়ে আমরা কি বুঝতে পারছি। প্রজেক্টের ফলে যে চেঞ্জটা আসছে, বিজনেস ভ্যালু যে উপরের দিকে চলে গেছে। মানে এদিকে টাইম না, প্রজেক্ট লাইফ সাইকেল, হ্যাঁ আর এদিকে হচ্ছে বিজনেস ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কারেন্ট স্টেটে মানে জাস্ট অ্যাবস্ট্রাক্ট করতে তিনটা কম্পোনেন্ট ছিল আমাদের, বা তিনটা ভ্যালু ছিল। যখন আমরা প্রজেক্ট করলাম, প্রজেক্ট মানে কি আলটিমেটলি এন্ডেভিওর, উই আর ডুইং সাম অ্যাক্টিভিটিস। সেটা যখন আমাদের শেষ হয়ে গেল টাইম, তখন আমরা ফিউচার স্টেটে গেলাম, এবং সেই ফিউচার স্টেটে কিন্তু আমরা একটা চেঞ্জ ড্রাইভ করলাম, তাই না? তিনটা ছিল, এখন কিন্তু চারটা অ্যাবস্ট্রাক্ট কম্পোনেন্ট তৈরি হলো। এবং আমাদের কি ছিল, ভ্যালু কিন্তু আমাদের বেড়ে গেল, তাই না? ভ্যালু কিন্তু বেড়ে গেল। আগে আমাদের ভ্যালু ছিল এই জায়গাতে, এখন কিন্তু আমাদের ভ্যালু হয়ে গেল এই জায়গাতে। সো আমাদের কিন্তু বিজনেস ভ্যালু ক্রিয়েট হলো, এবং আমরা চেঞ্জও ড্রাইভ করলাম। ঠিক আছে, খুবই সিম্পল একটা ফিগার। আচ্ছা, বিজনেস ভ্যালু তো আমরা সবাই বুঝি, তাই না? বিজনেস ভ্যালু কিন্তু দুই প্রকার, তাই না? ট্যানজিবল হতে পারে, ইনট্যানজিবল হতে পারে। ট্যানজিবল যেটা আমরা খুবই ভালো বুঝি, যে মনিটরি অ্যাসেট ইনভলভ থাকবে, যেটা আমরা এনপিভি আইআরআর দিয়ে ক্যালকুলেট করি, আরওআই দিয়ে ক্যালকুলেট করি, সেটা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের কিন্তু আলোচনার মধ্যে আছে। তারপরে স্টেক হলো ইকুইটি বাড়ানো, এইসব জিনিস। আর ইনটেনজিবল মানে গুডউইল, তাই না? আমাদের গুডউইল বাড়ানোর জন্য কিন্তু আমরা অনেক সময় প্রজেক্ট করি, ব্র্যান্ড রিকগনিশন করার জন্য করি। তারপরে নট ফর প্রফিট অর্গানাইজেশন কিংবা গভর্নমেন্ট কেন প্রজেক্ট করে? পাবলিক বেনিফিটের জন্য। ঠিক আছে, এখানে একটা লাল ইয়াতে একটা কথা বলা আছে, ইফেক্টিভ ইউজ অফ পোর্টফোলিও প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্যান হেল্প টু অবটেইন গ্রেটার বিজনেস ভ্যালু। আমরা এখনো পোর্টফোলিও প্রোগ্রাম এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করি নাই, ফলে হয়তো এটা একটু বুঝতে সমস্যা হবে। আমি সামনে আলোচনা করতেছি, তখন আমরা এটা আবার একটু আলোচনা করবো যে পোর্টফোলিও প্রোগ্রাম এবং প্রজেক্টের সাথে বিজনেস ভ্যালু রিলেশন কি। ঠিক আছে, আমি এখানে সামনের স্লাইড দুইটাতে আসলে ট্যানজিবল, ইনট্যানজিবল এবং অনেক এক্সাম্পল দেওয়া আছে একই জিনিস। এবার আসেন ডেফিনেশন একটা জানা দরকার আমাদের, যেটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়ছি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্ট? খুব সুন্দর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিলস, টুলস এন্ড টেকনিক্স টু প্রজেক্ট অ্যাক্টিভিটিস টু মিট দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্টস। ঠিক আছে, আমরা যে পড়ালেখা করতেছি, আমি যে মানে 15-16টা ক্লাস নেব, সব ক্লাসে আমরা আমাদের নলেজ স্কিল
আমাদের নলেজ বাড়বে, এবং নলেজটাকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমরা স্কিল বা কম্পিটেন্সি তৈরি করতে পারবো, এবং আমরা অনেক টুলস এবং টেকনিক শিখবো যেটা আমরা নিজেদের প্রজেক্টে উই ক্যান অ্যাপ্লাই স্ট্রেট ওয়ে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা সবাই তো বোধহয় জানি, তাই না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড স্কিল? কেউ বলবেন নলেজ এবং স্কিলের মধ্যে পার্থক্য কি? নলেজ এবং স্কিল? স্কিল হচ্ছে Theoretical আর একটা practical এক্সপেরিয়েন্স। স্কিল হচ্ছে এক্সপেরিয়েন্স, আর নলেজ knowledge থিওরিটিক্যাল, হচ্ছে নলেজ theoretical। থিওরিটিক্যাল। জানাটা, তাই না? মানে নো হাউটা। আর স্কিলটা আপনি আসলে কিভাবে এটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন অফ দ্য রিয়েলি অ্যাপ্লিকেশন করতে পারাটাই হচ্ছে আপনার স্কিল। যেমন আমরা সবাই সাঁতার জানেন, এখানে সবাই সাঁতার জানি তো? সাঁতার দেখেন, সাঁতারের বই পড়ে কি সাঁতার শেখা যাবে? খালি বই পড়লাম খুব বুঝে গেছি যে আমি এটা এইভাবে সাঁতার শিখি, তারপর দেখবেন আপনাকে যদি এক হাঁটু পানিতেও নামে দেওয়া হয় দেখবেন যে আপনি ডুবে যাচ্ছেন। ঠিক আছে? সো আমাদের নলেজ শুধু গ্যাদার করলে হবে না, আমাদের আসলে কাজ করে করে এক্সপিরিয়েন্সের থ্রুতে সেটাকে আসলে আমাদেরকে কি করতে হবে, স্কিলটা ডেভেলপ করতে হবে। সো আমরা আসলে আমাদের ক্লাস থেকে অনেক নলেজ পাবো, টুলস টেকনিক পাবো, সেটা আসলে আমাদেরকে স্কিলে ট্রান্সফার করতে হবে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে অনেকগুলো বুলেট পয়েন্ট আছে, এই স্লাইডটা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করেছি। হ্যাঁ, এই স্লাইডে আমি আসলে সবকিছু পড়াবো না, কিছু কিছু জিনিস পড়াবো। সো এটা দেখেন যে যদি আমরা ইফেক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট করি তাহলে এই জিনিসগুলো আমাদের হেল্প হবে। ঠিক আছে? সো আমি এটাতে যাচ্ছি না, ডেসক্রিপশনে সবাই আমরা জানি, একবার পড়ে নিলেই হবে। আর এটাও আমরা জানি যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা ঠিকমতো না করি তাহলে পুরলি যদি করি তাহলে কি কি ঘটনা ঘটবে, এটার সাথে আমরা বোধহয় সবাই পরিচিত। দেখেন, ডেডলাইন মিস হবে, বাজেট ওভাররান হবে, ঠিক আছে, রিওয়ার্ক করতে হবে, কোয়ালিটি পুয়ার হবে, আনকন্ট্রোল এক্সপানশন অফ দ্য প্রজেক্ট, লস্ট রেপুটেশন, আনস্যাটিসফাইড স্টেকহোল্ডার, এবং আলটিমেটলি ব্লু কালারে যেটা লিখছি, যে উদ্দেশ্যে বা যে অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমরা প্রজেক্ট শুরু করেছি, উইল মিস দ্যাট অবজেক্টিভ। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা আসলে ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখার চেষ্টা করছি আর কি। আমাদের পুরো ক্লাসের কিন্তু একটা অবজেক্টিভ হচ্ছে যাতে আমরা ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতে পারি। এই ফিগারটাই আমরা এসে কয়েকটা ডেফিনেশন নিয়ে আলোচনা করি, পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করি। অলরেডি উই টক অ্যাবাউট প্রজেক্ট, হোয়াট ইজ প্রজেক্ট। এরপর আমরা দেখবো এখানে হোয়াট ইজ প্রোগ্রাম এন্ড হোয়াট ইজ পোর্টফোলিও, এবং এটা সবগুলোর ম্যানেজমেন্ট কি। আচ্ছা, এখন দেখেন আমরা যেখানে ফিগারটা দেখছি, আমি খুব সিম্পলি যদি বলি যে একটা প্রজেক্ট, আমি যে একটু টপ থেকে আসি, একটা অর্গানাইজেশন বিভিন্ন স্ট্র্যাটেজি সেট করে, তাই না? প্রতি বছর কিছু স্ট্র্যাটেজি সেট করে। আবার গভর্নমেন্ট যেমন 5 বছরে পঞ্চবার্ষিক পরিকল্পনা করে, স্ট্র্যাটেজি সেট করে যে আমি 5 বছরে এই কাজ করতে চাই। সো আমি ছোট স্কেলে ধরতেছি যে একটা প্রাইভেট সেক্টর স্ট্র্যাটেজি সেট করে, সেই স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য, যেমন আমি বললাম যে আমি চাচ্ছি যে আমার রেভিনিউ 2% বাড়াবো, এটা আমার স্ট্র্যাটেজি নেক্সট বছরের বা নেক্সট 2 ইয়ার্সে। এখন এটার জন্য আমরা কিছু পোর্টফোলিও সেট করি। পোর্টফোলিও মানে এই 2% কে অ্যাচিভ করার জন্য আমরা কি কি কাজ করতে হবে, সেই লিস্ট অফ পোর্টফোলিও আমরা সেট করি। ঠিক আছে? এবং সেই পোর্টফোলিও অ্যাচিভ করার জন্য আমরা প্রোগ্রামস এবং প্রজেক্ট করে থাকি। আমি প্রজেক্টের নিচে, প্রোগ্রামের নিচে প্রজেক্ট লিখলাম এই কারণে, একটু সহজে বোঝানোর জন্য। আমরা কি করি, সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা প্রোগ্রাম এবং প্রজেক্টস করি। জেনারেলি একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকে। ঠিক আছে? একটা প্রোগ্রামের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকে, এবং আসলে একটা প্রজেক্ট থেকে আমরা তো আউটপুট ডেলিভারেবল পাচ্ছি, তাই না, সার্ভিস পাচ্ছি। প্রোগ্রাম হচ্ছে যে প্রজেক্টগুলো আসলে একসাথে না করলে যে গ্রেটার ভ্যালু আমরা ক্রিয়েট করতে চাই সেটা ভ্যালু ক্রিয়েট করা যাবে না। তো সেই রিলেটেড রেলিভেন্ট প্রজেক্টগুলোকে আমরা একটা আমব্রেলার নিচে করি, সেটাকে বলা হয় প্রোগ্রাম। ঠিক আছে? আমি সামনে এক্সাম্পলও দেবো। আর পোর্টফোলিও মানে কি, তার উপরে একটা পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য একটা পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম থাকে। হ্যাঁ, আবার সাব পোর্টফোলিও থাকতে পারে, বড় পোর্টফোলিওর আন্ডারে ছোট পোর্টফোলিও থাকতে পারে, আবার প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট থাকতে পারে, আবার সাব প্রোগ্রামও থাকতে পারে, সেই সাব প্রোগ্রামের আন্ডারে আবার প্রজেক্ট থাকতে পারে। তাহলে সিম্পলি বুঝলাম যে অর্গানাইজেশন যদি উপর থেকে আমরা তাকাই, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি সেট করে ইয়ারলি বা 2 ইয়ারলি বা 5 ইয়ারলি, সেটাকে অ্যাচিভ করার জন্য পোর্টফোলিও সেট করে যে আমরা এই 2% বেনিফিট বা প্রফিট বাড়ানোর জন্য আমরা এই কাজ করতে হবে আমাদের। সেই কাজটা সঠিকভাবে করার জন্য আমরা প্রোগ্রাম সেট করি, হ্যাঁ, নতুন নতুন প্রোগ্রাম প্ল্যান করি, এবং যে প্রজেক্টগুলা একটার সাথে আরেকটা কানেক্টেড সেটা আমরা একটা প্রোগ্রামের আমব্রেলায় করি।
এইটা হচ্ছে টপ থেকে যদি আমরা দেখি, আর যদি নিচ থেকে দেখি তাহলে আমরা খুব সিম্পলি বলতে পারি যে কয়েকটা প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয়, কয়েকটা প্রোগ্রাম মিলে একটা পোর্টফোলিও হয়, আর কয়েকটা পোর্টফোলিও মিলে একটা আমরা স্ট্র্যাটেজি অ্যাচিভ করি। সো বাংলাদেশ গভর্নমেন্টের যদি এক্সাম্পল দেই, ডিজিটাল বাংলাদেশ, এটা একটা গভর্নমেন্টের কি ছিল, স্ট্র্যাটেজি ছিল। সেটা অ্যাচিভ করার জন্য কিন্তু গভর্নমেন্ট নানান ধরনের পোর্টফোলিও সেট করছে, যে আমার ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, আমার ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করতে হবে পুরো দেশে, আমার সাবমেরিন ক্যাবেলের ব্যান্ডউইথ বাড়াতে হবে, কানেক্টিভিটি নিতে হবে। এরকম কিন্তু অনেকগুলো বড় বড় পোর্টফোলিও ছিল। এখন দেখেন ক্যাপাসিটি বিল্ডিং একটা পোর্টফোলিওটিকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা কি করছি, নানান ধরনের প্রোগ্রাম সেট করছি, যে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে আমাদেরকে এই ধরনের ট্রেনিং দিতে হবে, তারপরে তাদেরকে ল্যাপটপ দিতে হবে, পিসি দিতে হবে, ঠিক আছে, তাদেরকে এই ধরনের ট্রেনিং এ পাঠাতে হবে। সেই যে সবগুলো কিন্তু আমরা কি করছি, তখন বিভিন্ন প্রোগ্রাম সেট করতেছি এবং প্রোগ্রামের আন্ডারে এক একটা প্রজেক্ট আমরা করতেছি। টার্গেট কি, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূরণ করা। ঠিক আছে, তো আমরা ফিগারটা এখন একটু দেখি, ফিগারটা একটু খেয়াল করেন। এখানে প্রথমে সবার উপরে কি অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, সেটা থেকে আমরা পোর্টফোলিও সেট করি। সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা প্রোগ্রাম সেট করি, প্রোগ্রাম এ বি, আমার একটা সাব পোর্টফোলিও। ঠিক আছে, এবং একটা প্রোগ্রামের আন্ডারে আমি বলেছিলাম যে রিলেটেড প্রজেক্টগুলো থাকে, যেমন প্রজেক্ট 2, 3, এটা হচ্ছে রিলেটেড টু প্রোগ্রাম এ। তার মানে যদি আমি প্রোগ্রাম এর ভ্যালুটা অ্যাচিভ করতে চাই, তাহলে আসলে দুইটাকে একসাথে করতে হবে। ইন্ডিভিজুয়ালি যদি এই দুইটা করি তাহলে কোনো বেনিফিট অ্যাচিভ হবে না। সিমিলারলি প্রোগ্রামের আন্ডারে একটা সাব প্রোগ্রাম আছে D1, সেটার সাথে দুইটা প্রজেক্ট আছে, দুইটা না কয়টা, হ্যাঁ দুইটা প্রজেক্ট। আর প্রোগ্রাম বির সাথে 3টা প্রজেক্ট আছে। ঠিক আছে, আবার প্রোগ্রাম সির সাথে দেখেন 2টা প্রজেক্ট আছে, এর সাথে আবার কিছু অপারেশনস আছে। ঠিক আছে, অপারেশন মানে কি, আমরা একটু আগে বলেছিলাম অপারেশন এবং প্রজেক্টের পার্থক্য। অপারেশন হচ্ছে ডে টু ডে ওয়ার্ক করি আমরা, একই টাইপের কাজ করতেছি। তো এখানে আসলে এই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য বা এই প্রোগ্রামের কোনো একটা পার্ট করার জন্য আমরা প্রজেক্ট দরকার নাই, জাস্ট অপারেশনাল জব করে আমরা এটাকে ডেলিভারি দিতে পারবো। ঠিক আছে, প্রজেক্টের মতো এরকম আমাদের ম্যানেজমেন্ট দরকার নেই। সেই জন্য আমরা বলতেছি প্রোগ্রামের একটা কম্পোনেন্ট অপারেশন হতে পারে, আবার পোর্টফোলিওর একটা কম্পোনেন্ট অপারেশন হতে পারে। কিন্তু খেয়াল করেন প্রজেক্টের কিন্তু কোনো কম্পোনেন্ট অপারেশন নাই, কারণ দুইটা আসলে আলাদা জিনিস এবং দুইটা আলাদা টিম কাজ করে, তাই না? যারা অপারেশন নিয়ে কাজ করে তারা এক ধরনের টিম, আর যারা প্রজেক্ট নিয়ে কাজ করে তারা আরেক ধরনের টিম, এবং তাদের স্কিল সেট একটু ডিফারেন্ট। এবং যেহেতু প্রজেক্টগুলো কোথায় হচ্ছে, আপনি পোর্টফোলিও বলেন, প্রোগ্রাম বলেন, প্রজেক্ট বলেন, কোথায় হচ্ছে? একটা অর্গানাইজেশনের ভিতরে। সেটা কিভাবে করা হবে? তাহলে শেয়ার রিসোর্স এন্ড স্টেকহোল্ডার্স উইল বি কানেক্টেড, তাই না? এবং ডান পাশে একটু খেয়াল করেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফোকাসেস অন ডুইং দ্য রাইট প্রোগ্রামস এন্ড প্রজেক্টস টু অ্যাচিভ দ্য স্ট্র্যাটেজি। আর প্রোগ্রাম এন্ড প্রজেক্ট পরেরটা দেখেন, প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোকাস অন ডুইং প্রোগ্রামস এন্ড প্রজেক্ট দ্য রাইট ওয়ে। ঠিক আছে, আমি স্ট্র্যাটেজি অ্যাচিভ করার জন্য কি কি প্রোগ্রাম এবং প্রজেক্ট সেট করা দরকার সেটা আমি পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাজ। তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্টে কোন ধরনের লোকজন থাকবে, জুনিয়র লোকজন নাকি টপ সি লেভেলের লোকজন থাকা উচিত? সিনিয়র লোকজন, পোর্টফোলিও টপ ম্যানেজমেন্ট। হ্যাঁ টপ ম্যানেজমেন্ট, তাদের কাজ হচ্ছে এই যে পোর্টফোলিও সেট করা। ঠিক আছে, তারা আসলে বড় বড় ডিসিশন নেয়, স্বপ্ন দেখে, তারা আসলে বড় স্বপ্ন দেখতে পারে, বড় ভিশন সেট করতে পারে, দেখি তারা কিন্তু লিডার্স। এবং প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোকাস অন ডুইং প্রোগ্রামস এন্ড প্রজেক্ট দ্য রাইট ওয়ে। আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখতেছি যে আমরা কিভাবে প্রজেক্টটা ঠিক মতো করতে পারি, সেটা আমাদের মেইন ফোকাস। এক সবগুলো কানেক্টেড আর কি, এটা ঠিক মতো না করলে এটাও আসলে অ্যাচিভ হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই স্লাইডে? অনেক কথা বললাম। এখানে রেজা ভাই, হ্যাঁ ইমতিয়াজ ভাই বলেন আগে। তাই না? হবে। আমি যেটা বলছিলাম যে এখানে যে অ্যারো চিহ্নগুলো, অ্যারোগুলো বাই ডাইরেকশনাল কেন? হ্যাঁ মানে আপনার এখানে তো এইটার আউটপুট আবার এখানে যাবে, অ্যাচিভ হচ্ছে কিনা ভ্যালুটা, আর এখান থেকে তো আপনি অলওয়েজ বিভিন্ন ইনফরমেশন ফ্লো হবে। এটা আসলে মিলি ইনফরমেশন ফ্লো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, কোন একটা প্রজেক্টের আন্ডারে তো মানে একটা প্রজেক্ট তো অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে হয়, মানে অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে। তো বড় কোনো প্রজেক্টে কি এমন হতে পারে যে কোনো একটা কম্পোনেন্টের আন্ডারে আবার কোনো প্রজেক্ট হতে পারে, এরকম কি হয়? হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে, সেটা আমরা সাব প্রজেক্ট বলি আর কি। হতে পারে সেটা, আচ্ছা। আমরা মাল্টিপল সাব প্রজেক্ট মিলে একটা প্রজেক্ট হতে পারে। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন আছে।
হ্যাঁ রিয়াজ বলেন। হ্যাঁ সেটা হচ্ছে অ্যাজ এ হোল, এটা তো একটা প্রজেক্ট নাকি জাস্ট পোর্টফোলিও? অ্যাজ এ হোল আপনার এটা হ্যাঁ পুরোটা হ্যাঁ না অ্যাজ এ হোল এটা একটা অর্গানাইজেশনের আসলে একদম ভ্যালু চেইনটা আমরা বলতে পারি। ভ্যালু চেইন মানে তো আমরা অনেক কথা জানি, তো ভ্যালু চেইন যেটা মানে একদম অর্গানাইজেশনের শুরু থেকে শেষ করে প্রজেক্ট এবং অপারেশন কিন্তু ডেলিভারির জন্য, তাই না? আপনি যেটা বলছিলেন যে ডিজিটালাইজেশন, হ্যাঁ হ্যাঁ এইটা তো অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের একটা পার্ট। সাপোজ গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, তার একটা পার্ট হচ্ছে কি আমরা এটা করব তার part না, এটা ডিজিটালাইজেশন। তাদের স্টাডিজ গভর্নমেন্টের স্টাডিজ। আচ্ছা, তো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের বিষয়বস্তু হচ্ছে আপনার এই যে প্রজেক্ট 1 2 3 4 5 এইগুলো উপরেরটা না। আমি কেন বলতেছি যে আমাদের তো প্রজেক্ট ম্যানেজমেন্ট, রাইট? হ্যাঁ হ্যাঁ আমরা তাহলে ফোকাস করব হচ্ছে প্রজেক্টে। হ্যাঁ, তাহলে আমাদের ফোকাস হচ্ছে নিচের টুকুতে। হ্যাঁ হ্যাঁ নিচেরটুকু ফোকাস, কিন্তু এটা আপনাদের জানতে হবে, না তো বুঝবেন না আসলে একটা অর্গানাইজেশন কিভাবে অপারেট করে। জি জি, তাহলে এটা আমরা যেটা দেখতেছি এটা টপ থেকে কিন্তু অর্গানাইজেশন এইভাবে অপারেট করে। স্যার তাহলে উপরের পোরশনটুকু কি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি? উপরের যে পোরশনটুকু আছে, মানে আই মিন প্রজেক্টের উপরের যে পোরশনটুকু, হ্যাঁ হ্যাঁ এইটুকু কি ম্যানেজমেন্ট বলবো আমি? হ্যাঁ এটাকে আমরা বলতেছি সেটা, এটাকে আমরা এটাকে বলতেছি ম্যানেজমেন্ট। হ্যাঁ আমরা যারা পোর্টফোলিও নিয়ে কাজ করে তারা আসলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। প্রোগ্রাম আচ্ছা। ম্যানেজমেন্ট আছে, আর আমরা করতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রতিটা ডেজিগনেশন আলাদা কিন্তু। হ্যাঁ আমরা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, যারা প্রোগ্রাম নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি প্রোগ্রাম ম্যানেজার, যারা পোর্টফোলিও নিয়ে কাজ করে আমরা তাদেরকে বলি পোর্টফোলিও ম্যানেজার। ঠিক আছে? জি স্যার। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পিএমআই এর 3টা স্ট্যান্ডার্ড আছে। আমরা যেমন পিএমবক বলতেছি, এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড, প্রজেক্ট ম্যানেজমেন্টের। আর প্রোগ্রাম ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে পিএমআই। ঠিক আছে? আচ্ছা স্ট্যান্ডার্ড ফর প্রোগ্রাম ম্যানেজমেন্ট। আর পোর্টফোলিওর জন্য একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ফর পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এবং প্রতিটারই কিন্তু আবার পরীক্ষা আছে। এটা যেমন আমরা পিএমপি বলতেছি, এটার হচ্ছে পিজিএমপি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনাল। আর পোর্টফোলিও যারা করে তাদের হচ্ছে পিএফএমপি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রফেশনাল। বুঝতে পারছি? জি স্যার। ওকে। আচ্ছা রেজা ভাই, আমাদের আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রোগ্রাম বলি, এই এডিপিটা কি এই পোর্টফোলিওর সাথে সম্পর্কিত না এর উপরের অবস্থান? সেটা সরকারের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সমস্ত প্রজেক্টে সরকার কত টাকা বরাদ্দ করছে এডিপি বলে আর কি, সেইটা অবস্থান নাকি এই পোর্টফোলিওর মধ্যে নাকি আরো উপরে ওই জায়গাটা আছে? আমি যদি এই আপনার ডায়াগ্রাম এটা তো হ্যাঁ যদি চিন্তা করেন তাহলে কোথায় ফেলবেন এখানে আপনাদের মানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান নাকি এডিপি? জি জি জি, সরকার বাংলাদেশের কিন্তু সবগুলো প্রজেক্ট নিয়ে চিন্তা করে এত টাকা বরাদ্দ দিলে, এবার আবার সেটা কিন্তু কত পার্সেন্ট আর্থিক হলো ফিজিক্যাল হলো সবকিছু নিয়ে আসে। সরকার সব প্রজেক্ট গুলাই এডিবির মধ্যে, তাহলে ওইটা আমি এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা কি আমি একটু বলবো রেজা? হ্যাঁ এই যে কোথার মধ্যে পড়ছে এটা জানার জন্য আমি বলবো। আচ্ছা আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এখানে এটা তিনটাই কভার করে। কারণ প্রথম হলো যে স্ট্র্যাটেজি, সরকারের যেমন আমাদের এই মুহূর্তে কতগুলা পলিসি আছে, ভিশন নিয়া, 5 ইয়ার প্ল্যান নিয়া 2020-40 এগুলো কভার করে। তারপরে কারণ আমরা যখনই একটা প্রজেক্ট তৈরি করি, তখন প্রজেক্ট তৈরি করার সময় এটা আমাদের কোন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করলো, কোন সেক্টরের সাথে অ্যালাইন করলো, এগুলা কিন্তু দিয়েই ওই প্রজেক্টটা সৃষ্টি হয়, অ্যাপ্রুভ হয়। এবং আপনি যে বছর বছর এডিপি বরাদ্দ পাচ্ছেন, আপনি দেখতেছেন প্রজেক্টটা এডিপিতে, কিন্তু আলটিমেটলি তার এফেক্ট ওই যে বিজনেস ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিন্তু লোকালি হয়তো একটা প্রজেক্টে সেফার, আমি পদ্মা ব্রিজ সেতু বিভাগ করতেছি, পদ্মা ব্রিজের সাথে কিন্তু আমার হয়তো বা প্রোগ্রাম আছে যে দেশের দক্ষিণাঞ্চলের দ্রুত যোগাযোগ ব্যবস্থা, আর পোর্টফোলিও আছে যে সারা বাংলাদেশ ব্যাপী আরো নিবিড় যোগাযোগ ব্যবস্থা। তো এইভাবে, এবং এডিপি বইতে কিন্তু যদিও আপনারা প্রজেক্ট বেসিস বরাদ্দ দেখেন, কিন্তু শুরুতে সেক্টর বলা আছে, আমাদের 13টা না কটা সেক্টর আছে, পরিবহন খাত, কৃষি খাত, এরকম। তো সেখানে কিন্তু আলটিমেটলি ওইভাবেই ভাগ করা আছে, পোর্টফোলিও, প্রোগ্রাম, প্রজেক্ট রিফ্লেক্ট হচ্ছে। হ্যাঁ মানে সবই কিন্তু কানেক্টেড আর কি। হ্যাঁ মানে কোনটা বিস্কিট না, আপনি নিচে কাজ করতেছেন, এটা আসলে ডাইরেক্টলি স্ট্র্যাটেজিটাই ইমপ্যাক্ট করতেছে। এটা সব প্রাইভেট সেক্টর তাই, গভর্নমেন্ট সেক্টর তাই আর কি। আসলে উপর থেকে এইভাবে কিন্তু আসছে,
আর নিচ থেকে আমরা সেটা আসলে অনেক সময় দেখতে পাই না যে আসলে কিভাবে কোনটার সাথে কানেক্টেড আর কি। তো এইটাই আর কি, এখানে কিন্তু পুরাটাই আছে, যেটা আমি বলছিলাম পুরো ভ্যালু চেনই কিন্তু আছে, পুরো দেশের বা একটা অর্গানাইজেশনের ফুল। একটা অর্গানাইজেশনে কি একাধিক পোর্টফোলিও থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও একাধিক থাকতে পারে। আচ্ছা রেজা ভাই, একাধিক কোনো প্রজেক্ট যখন শেষ হওয়ার পরে যখন অপারেশনে থাকে, তখন কি সেটাকে আমরা কি প্রজেক্ট বলতে পারবো, নাকি অন্য কিছু ওটার ডেফিনিশন ইউজ হবে? সেটাকে তো আমরা অপারেশন এক্সাম্পল বলবো, এটা- মনে করেন যে একটা গভর্নমেন্টের প্রজেক্ট আছে, 25 বছর মেয়াদি একটা প্রজেক্ট। তো দেখা যায় যে 25 বছর পরে ওই গভর্নমেন্টের ওই প্রজেক্টটার সঙ্গে মানে ওখান থেকে কোনো আউটপুট থাকবে না বা কন্ট্যাক্ট থাকবে না, কিন্তু প্রজেক্টটা 2 বছরে শেষ হলো, শেষ হওয়ার পরে এটা অপারেশনে চলে গেল। তো সেই ক্ষেত্রে আমরা তো বলে থাকি যে এটা 25 বছর মেয়াদি একটা প্রজেক্ট, কিন্তু এটা তো অপারেশন ফেজ অলরেডি 2 বছর পর চলে গেছে, তাহলে এটাকে আমরা কিভাবে ইয়ে করবো আর কি, মানে বলবো কি ওটার প্রজেক্ট বলবো নাকি অন্য কিছু বলবো? এটা তো নামটা তো প্রজেক্টের আন্ডারেই আছে, এখন আসলে প্রজেক্টের মেইনটেনেন্স বা অপারেশনে আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রজেক্টের হয়তো লাইফ সাইকেল শেষ, আবার লাইফ সাইকেল শেষ এটাও বলা যাবে না, কারণ আপনার অনেক চেঞ্জ হবে, আপডেট হবে, নতুন সিচুয়েশন আসবে। আর যদিও ইনিশিয়ালি যে প্রজেক্টের আমরা স্কোপটা নিয়েছিলাম সেটার জন্য প্রজেক্টটা শেষ, প্রজেক্ট লাইফ সাইকেলটা শেষ, কিন্তু আসলে আলটিমেটলি আরো যে আমরা 20-25 বছর দিচ্ছি সাপোর্ট, সেটা অপারেশনাল মেইনটেনেন্স হচ্ছে, এবং তখন আসলে ছোট ছোট প্রজেক্ট টাইপ হচ্ছে আর কি, ছোট ছোট সাব প্রজেক্ট বা কিছু একটা হচ্ছে, যেটা করে আমরা অপারেশনটাকে মানে সময়ের সাথে আপডেটেড রাখছি। তো নামটা আসলে খুব ইম্পর্টেন্ট না, আমরা একটু খেয়াল করি এখানে আসলে জাস্ট বোঝার জন্য এখানে, এবং অনেক জায়গায় কিন্তু অনেকে প্রজেক্ট শব্দটা ইউজ করে না, অনেকে প্রোগ্রাম শব্দটা ইউজ করে। যেমন যদি আমরা এনজিও টাইপের অর্গানাইজেশন চিন্তা করি, তারা কিন্তু প্রজেক্ট বলে না, তার চেয়ে সবসময় প্রোগ্রাম বলে। সো ডেফিনেশন গুলো বা কানেকশন গুলো বোঝার জন্য কিন্তু আসলে ইউজ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে আর কি। আচ্ছা রেজা ভাই, আমার একটা ছোট কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। এই যে সেটা হচ্ছে যে আগের স্লাইডে আসলে আমি আপনার নতুনত্ব দেখতে পাচ্ছি, আপনার স্লাইডের মধ্যে অপারেশনস প্রজেক্ট পোর্টফোলিওর মধ্যে একটা সাবসেট হিসাবে দেখানো হচ্ছে। সো আমি যদি এক্সামের কথা চিন্তা করি, এটা অপারেশন রিলেটেড কোনো প্রশ্ন আসবে কি আমাদের? না না না, এটা আসলে পরীক্ষার সাথে খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আপনি যে প্রজেক্ট প্রোগ্রাম পোর্টফোলিও শব্দটা খুবই কম পাবেন, স্টুডেন্ট ম্যানুয়াল মধ্যে একবার আলোচনা আছে, কিন্তু আমি কানেকশনটা বোঝানোর জন্য আসলে এতক্ষণ কথা বললাম, কিন্তু আপনার প্রোগ্রাম এবং পোর্টফোলিও কিন্তু আমাদের স্কোপের বাইরে। সো পরীক্ষায় এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না যে প্রোগ্রাম কি, পোর্টফোলিও কি, বা এটা কি জিনিস। কিন্তু আমি আসলে পুরা বিগ পিকচারটার জন্য আমরা এটা এতক্ষণ আলোচনা করলাম, কারণ আলটিমেটলি আপনি এখানে আছেন আজকে, ধীরে ধীরে তো আসলে আপনি প্রোগ্রাম, পোর্টফোলিও এবং স্টাডি দিতে যাবেন, তাই না? আচ্ছা দেখেন, প্রোগ্রামের এক্সাম্পল দেখেন, এই যে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম একটা প্রোগ্রাম, যার সাথে 3টা হচ্ছে প্রজেক্ট। সেই 3টা যদি আমরা না করি তাহলে কিন্তু প্রোগ্রামটা অ্যাচিভ করা যাবে না, ঠিক আছে? সেটা ডেফিনেশন। আমার ডেফিনেশন থেকে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন কখনো আসে না, ফলে ডেফিনেশন নিয়ে আলোচনা করার দরকারও নাই, এবং আমরা যতটুকু এতক্ষণ শিখছি বুঝতে পারছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। ডেফিনেশন ইজ নট রিকোয়ার্ড। পোর্টফোলিও এবং প্রোগ্রাম নিয়ে আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল বা কোথাও খুব একটা আলোচনা নাই। আচ্ছা, অপারেশন এবং প্রজেক্ট নিয়ে আমাদের যে ডিফারেন্স, এটা তো আমরা অলরেডি বুঝে গেছি, তাই না? সো এটা ঠিক আছে। এখন দেখেন ওই যে ফিগারটা আমরা টপ ডাউন অ্যাপ্রোচে দেখেছিলাম, সেই ফিগারটা দেখেন, এখানে একটু চমৎকার ফিগার দিয়ে দেখানো আছে কানেকশনটা। এবং যে আমরা বিভিন্ন প্রশ্ন করেছিল নিশিত, যে আমাদের তীর চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে, অ্যারো দিয়ে। সো দেখেন এখানে যে স্ট্র্যাটেজি যখন অর্গানাইজেশন সেট করে, তারপরে কি করে, পোর্টফোলিওর থ্রুতে ভ্যালু ডিসিশন নেয়, রাইট ডিসিশন নেয়, এবং সেই ভ্যালু ডিসিশনটা অ্যাচিভ করার জন্য যে ডেলিভারি দেওয়া হবে সেটা কিসের থ্রুতে, প্রোগ্রাম কিংবা প্রজেক্টের থ্রুতে আমরা রেজাল্ট ডেলিভারি দিই। তারপরে আমরা কাকে দেই, অপারেশনকে দিই। অপারেশনের দায়িত্ব হচ্ছে বিজনেস ভ্যালু রিয়ালাইজ করা, এটা তো আমরা সবাই জানি, তাই না? প্রজেক্টের দায়িত্ব কিন্তু ভ্যালু রিয়ালাইজেশন না, কারণ প্রজেক্ট এখানে শেষ হয়ে যাচ্ছে, রাইট? এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রোডাক্টটা বা সার্ভিসটা অপারেশনকে। অপারেশনের দায়িত্ব হচ্ছে বিজনেস ভ্যালু রিয়ালাইজ করা। আমরা কিন্তু শুরুতেই বিজনেস ভ্যালু সেট করছিলাম যে আমরা কি কি বিজনেস ভ্যালু পাবো, তো সেটা আবার অ্যাচিভ করার দায়িত্ব কিন্তু অপারেশন টিমের, ঠিক আছে? তো তারা এটা অ্যাচিভ করবে, এবং এই যে এটা ভ্যালু পারফরমেন্স অ্যানালাইসিস আবার অর্গানাইজেশন চেক করবে যে আসলে আমি যে টার্গেট নিয়ে পোর্টফোলিও প্রোগ্রাম সেট করেছিলাম এবং যে প্রোডাক্টটা আউটপুটটা তৈরি করেছি সেই অনুযায়ী কি আমি ভ্যালু পাচ্ছি কিনা, না পেলে আমরা আবার নেক্সট ইয়ারের স্ট্র্যাটেজিতে আমরা চেঞ্জ নিয়ে আসবো, ঠিক আছে?
আবার এই পোর্টফোলিও এবং প্রোগ্রামের মধ্যেও আপনার ফিডব্যাক নেওয়া হবে, অ্যাডজাস্ট করতে হবে অলওয়েজ আপনার ইমপ্যাক্ট অ্যানালাইসিস করে। তো এটা কিন্তু একটা লাইফ সাইকেল, যেটা থ্রুআউট দ্য অর্গানাইজেশন লাইফ সাইকেল এটা কিন্তু রান করতে থাকে। এটাকে বলা হয় অর্গানাইজেশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট। একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি থেকে পোর্টফোলিও, প্রোগ্রাম, ডেলিভারি এবং ফাইনালি অপারেশন টিমের দ্বারা ভ্যালুটা রিয়ালাইজ করা, ফুল ভ্যালু ডেলিভারি ল্যান্ডস্কেপটা কিন্তু এখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট আমাদের বোঝার জন্য যে একটা অর্গানাইজেশন কিভাবে অপারেট করে। আচ্ছা, প্রজেক্ট লাইফ সাইকেল তো আমরা বুঝতে পারছি, তাই না? প্রজেক্ট লাইফ সাইকেল মানে কি? প্রজেক্ট লাইফ সাইকেল মানে হচ্ছে আমাদের লাইফের মতো, জীবনের মতো আর কি। আমার যেমন আমাদের একটা স্টার্ট আছে, তারপর আমাদের বিভিন্ন ধাপ আছে, তাই না? শৈশব, কৈশোর, তারপর ইয়াথ, তারপর আবার এরকম আমরা ধীরে ধীরে বুড়ো হয়ে যাচ্ছি, আবার মারা যাচ্ছি। এই যে আমরা আমাদের টাইমের সাথে সাথে যে আমাদের গ্রোথ হচ্ছে এবং আমরা এক সময় এক্সপায়ার হয়ে যাচ্ছি, এটা যেমন লাইফ সাইকেল বলি আমরা, বিভিন্ন স্টেপস থাকে। সিমিলারলি প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে সিরিজ অফ ফেজেস। আমরা বিভিন্ন প্রজেক্ট যদি চিন্তা করেন, ধরেন একটা কনস্ট্রাকশন প্রজেক্ট করবো, তাহলে কি হবে? এখানে আমাদের ডিজাইন হবে, স্ট্রাকচার ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পাইলিং হবে, ফাউন্ডেশন হবে, ফ্রেমিং হবে, এই যে সব মিলে কিন্তু তারপর কাস্টমারকে আপনি ডেলিভারি দিবেন। এই যে বিভিন্ন ধাপে ধাপে যে কাজ করতেছে, এটাকে আমরা ফেজ বলি, রাইট? তো সেই কালেকশন অফ ফেজকে আমরা বলি হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল। এবং এই ফেজটা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন নামে ফেজ ভাগ করি আমরা আমাদের ম্যানেজমেন্টের সুবিধার জন্য প্রজেক্টটাকে। আচ্ছা, এটা আমি স্কিপ করবো কারণ এটা অ্যাজাইলের পার্টে আমি নেক্সট ক্লাসে পড়াবো। এই যে এখানে কয়েকটা স্লাইড আমি স্কিপ করবো। হ্যাঁ, লাইফ সাইকেল নিয়ে আমরা আজকে জাস্ট ফাউন্ডেশন জিনিসগুলো দেখবো, এটা আমি পরে আসবো। আচ্ছা, এবার আমি একটু আগে বললাম যে প্রজেক্ট লাইফ সাইকেল কিন্তু কালেকশন অফ ফেজেস, রাইট? ঠিক আছে, এবং ফেজের নাম কিন্তু নানান ধরনের হতে পারে। তাহলে ফেজ কি? একটা ফেজে কিন্তু প্রজেক্ট ফেজ ইজ কালেকশন অফ লজিক্যালি রিলেটেড প্রজেক্ট অ্যাক্টিভিটিস। একটা ফেজে কিন্তু আমরা নানান ধরনের অ্যাক্টিভিটি করি যেটা লজিক্যালি কানেক্টেড থাকে, এবং সেই প্রতিটা ফেজে কিন্তু আমরা কি করি? আমরা শেষ হওয়ার পরে কিন্তু আমরা কিছু ডেলিভারেবল তৈরি করি। যেটা আমি যখন বললাম যে স্ট্রাকচার ডিজাইন করা হয়, তার মানে কি তখন আমরা স্ট্রাকচার ডিজাইন তৈরি করার জন্য আমরা নানান ধরনের কাজ করি, করার পরে লাস্ট আউটপুট কি? ওই ডিজাইনটা, তাই না? সেটা হচ্ছে আমাদের মেইন আউটপুট। সেটার উপর বেস করে কিন্তু আমরা নেক্সট স্টেপস গুলো নেব। তার মানে একটা ফেজের কিন্তু আউটপুট অন্য একটা ফেজকে স্টার্ট করতে হেল্প করে। এবং আমরা কেন ফেজ করি? আমি বললাম যে ম্যানেজমেন্টের সুবিধার জন্য, আমাদের প্রজেক্টটাকে সহজভাবে ম্যানেজ করার জন্য। এবং ফেজ গুলো কিন্তু একটা এক একটা কন্ট্রোল পয়েন্ট, বা এটাকে অনেক সময় গভর্নেন্স গেট বলি। আমরা দেখি যে এই ফেজে যা পাওয়ার কথা ছিল সেটা আমরা পেয়েছি কিনা, এবং এটা কিন্তু আমাদেরকে গো অ্যাহেড দিবে নেক্সট ফেজ করার জন্য। ঠিক আছে, সো প্রতিটা ফেজের কি থাকে? বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে। একটা অ্যাট্রিবিউট হচ্ছে ফেজের নাম থাকে, যেমন আমি একটু আগে বললাম স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, হ্যাঁ, পাইলিং, ফাউন্ডেশন, এরকম। আবার যদি আইটি প্রজেক্ট বলি, কি বলি আমরা? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে কোডিং বা কনস্ট্রাকশন, তারপর টেস্টিং, তারপরে হ্যাঁ ডেলিভারি, এইভাবে বলি। সো বিভিন্ন ফেজের নাম থাকে। অনেক সময় আমার ফেজগুলিকে নাম্বার দেই, যেটা ফেজ 1, 2, 3। আবার প্রতিটা ফেজে কিন্তু ডিউরেশন থাকে, এই ফেজটা আমরা 3 মাসে করবো, এটা 6 মাসে করবো, এটা 1 বছরে করবো, এটা অ্যাচিভ করবো আমরা। তারপর রিসোর্স লাগে কিন্তু, তাই না, প্রতিটা ফেজের জন্য। এবং প্রতিটা ফেজে একটা এন্ট্রান্স ক্রাইটেরিয়া আছে যে কি কি হাতে থাকলে আমরা বলবো যে এই ফেজটা উই ক্যান স্টার্ট। এবং ফেজটা যখন শেষের দিকে যাব, কি কি ডেলিভারেবল কমপ্লিট হওয়ার কথা ছিল, আউটপুট কমপ্লিট হওয়ার কথা ছিল, কি কি ডকুমেন্ট কমপ্লিট হওয়ার কথা ছিল, সেগুলো সব যদি রেডি হয় তাহলে আমরা বলবো যে আমরা এখন এটাকে এক্সিট করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা কয়টা বাজে? 9টা। আচ্ছা, আমি এখানে একটু আমরা পজ করি। আমরা প্রজেক্ট লাইফ সাইকেল বলতেছিলাম, এবং প্রজেক্ট লাইফ সাইকেলের মধ্যে আবার প্রজেক্ট ফেজ আছে। খুবই সহজ জিনিস আমরা কথা বলতেছি, এবং প্রজেক্ট ফেজ আমরা বুঝতে পারলাম যে কালেকশন অফ অ্যাক্টিভিটিস, এবং প্রতিটা ফেজে কিছু আউটপুট তৈরি হবে। এবং আমরা ফেজকে কিন্তু অনেক নামে বলা হয়। একটা বলছিলাম আমি গভর্নেন্স গেট, আর একটা শব্দ ইউজ করা হয় টোল গেট। টোল শব্দটা আমরা জানি না, টোল গেট কেন টোল গেট বলা হয়? কেউ বলতে পারবেন? টোল গেট বলা হয় ফেজকে। কারো মাথায় আসতেছে? টোল কেউ জড়িত আছে যে সার্ভার ভাই আপনি তো টোল ইয়া করেন, সেতু ভবনে তো টোল আদায় করা একটা কাজ, তাই না?
হ্যাঁ, টোল আদায় করা। এই যে আমরা এখন যমুনা ব্রিজে প্রতিদিন 3 কোটি টাকা করে আদায় করবো এই যে ঈদের আদায় সময়। ঈদের সময় এটা দিয়ে আবার পদ্মার টাকা শোধ করতেছি। শোধ করতেছেন, রাইট। তো দেখেন এই যে টোল গেট, না টোল গেট মানে কি, আপনি যতক্ষণ টোল না দিচ্ছেন ততক্ষণ কি ব্যারিয়ারটা ওঠে, পাস করতে পারেন? আগে টাকা না। দিবেন তারপর আর পাস করুন। তো ফেজের নাম হচ্ছে টোল গেট। টাইপের কিছু। হ্যাঁ, যাতে আমার যে টার্গেট করছিলাম এই ফেজে সেটা সব পাইছি কিনা, অ্যাচিভ করছি কিনা। যদি হয় তাহলে আমি গেটটা ওপেন করবো এবং নেক্সট ফেজে যেতে পারবো, পদ্মা ব্রিজে বা যমুনা ব্রিজে উঠতে পারবো, নাহলে আপনি আবার ব্যাক করতে হবে ওখান থেকে। ঠিক আছে? ফেজকে আর একটা নাম বলা হয় কিল পয়েন্ট। এটা একটা ডেঞ্জারাস শব্দ হয়ে আসলো, তাই না? কিল পয়েন্ট মানে কি? এটা কি ব্যাখ্যা দিতে পারবেন? প্রজেক্ট ফেজকে আমরা সময় কিল পয়েন্ট বলি। উইল কিল দ্য প্রজেক্ট। মানে ওই কাজটা শেষ হলো আর কি, ফিনিশ, ফিনিশ, ডান। ডান। যেমন আমাদের ডিজাইন ফেজটা আমরা শুরুর দিকে করি। আচ্ছা, কিল পয়েন্ট শব্দটা দেখে মনে হচ্ছে যত ভয়ঙ্কর সেরকম না, আসলে তার মানে হচ্ছে যে আপনার এরকম হতে পারে। আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের টার্গেট কি প্রজেক্টে? ভ্যালু তৈরি করা, তাই না? আউটকাম এবং ভ্যালু। এখন সেটা আসলে মার্কেট কন্ডিশন চেঞ্জ হচ্ছে। আমরা একটু মানে প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করি, একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবো। এখন আমি টার্গেট করছি যে 3 মাসের মধ্যে প্রোডাক্টটা মার্কেট নিয়ে যাবো। দেখা গেল যে এর মধ্যে প্রোডাক্টটা মার্কেটে আর কোনো ডিমান্ড নাই, হয় না? মার্কেটের যে এখন অবস্থা, আমরা প্রথম ক্লাসে ভুকা বলেছিলাম, ভোলাটিলিটি, আনসার্টেনিটি, অ্যাম্বিগুইটি এবং কমপ্লেক্সিটি। সো দেখলাম যে মার্কেটে এটা কোনো আর কোনো বিজনেস নাই, তাহলে আপনি কি করবেন? সো বেটার যে আমাদের যে ফেজ টু ফেজ মধ্যে কাজ হচ্ছে ওই ফেজে কিল দ্য প্রজেক্ট, কিল করে ফেলেন যে আমরা সামনে যাবো না, এখন এই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করবো, অন্য প্রোডাক্ট বা অন্য সার্ভিসে। সেই জন্য এটাকে বলা হয় কিল পয়েন্ট। আর সফটওয়্যার ফার্মে এটাকে অন্য একটা নামে বলা হয়, সেটা বলা হয় কোয়ালিটি গেট। কোয়ালিটি গেট বলা হয় শব্দটা। ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসটা কিভাবে নেবো এটা একটু আপনাদের পরামর্শ দরকার। সেটা হচ্ছে যে আমরা এরকম করতে পারি যে 9টা, আমার যদি আমি 2 ঘন্টা করে ক্লাস নেই প্রতিদিন, মাঝখানে 5 মিনিট বা 10 মিনিট ব্রেক রাখলাম 9টা থেকে 9টা 10, তারপরে আবার কন্টিনিউ করে 10টা শেষ করলাম, তাহলে আমার মনে হয় 1500টা ক্লাস লাগবে। আর যদি আমি টানা 1.5 ঘন্টা ক্লাস নেই 8টা থেকে 9:30, তাহলে 20টা থেকে 21টা ক্লাস লাগবে, সপ্তাহে যদি 2টা করে ক্লাস নেই। আমার মনে হচ্ছে যে ভাই 9:30 ওকে আর কি, 9:30 পর্যন্ত আমরা টানা ক্লাস করে শেষ করে দেই। 20টা থেকে 21টা ক্লাসে গেলেই বেটার। 1.5 ঘন্টাই ভালো হয়। 1.5 ঘন্টাই ভালো হবে। আপনার একটু কষ্ট হয়ে যাবে, বাট থিং ইজ এখন ব্যাপারটা হচ্ছে যে ব্রেক দিলে আপনার কাছে যে চাটা খাইতে পারতাম, কিন্তু এখানে তো চাও খাওয়া যাবে না, ঘোরাঘুরি করতে হবে। তাও খাওয়া যাবে না। কেন ভাবি চা খাওয়াচ্ছে না তোমার? ভাবি অফিসে থাকে, আসে চা না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে মাঝখানে 2-1 মিনিট একটু জাস্ট হালকা গল্প করে নেবো আর কি। যেমন আমাদের ভাবিদের নিয়ে আমরা গল্প করি যে আমাদের জানি না আমরা, ওই যে আমি মাঝে মাঝে ক্লাসে গল্প করি, সেটা হচ্ছে যে ওই যে কাজী মোতাহার হোসেন, তাই না? চেনেন সবাই কাজী মোতাহার হোসেন, কাজী আনোয়ার হোসেন? জি ভাইয়া। হ্যাঁ, আমরা পড়ছি না ওই যে গল্পের বইগুলো, সেবা প্রকাশনী, মাসুদ রানা, স্পেশালি মাসুদ রানা। হ্যাঁ, মানে মানে মাসুদ রানার পাগল এরকম লোকজন কিন্তু অনেক ছিল। তো আমরা কাজী মোতাহার হোসেনকে তো চিনি না, আমরা অনেক বই টিয়া পড়ছি ওনার। বাংলাদেশের সবচেয়ে বড়, হ্যাঁ বড় স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন আর কি, বড় স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন প্রফেসর কাজী মোতাহার হোসেন। তো ওনার ছেলে হচ্ছে কিন্তু কাজী আনোয়ার হোসেন, আমরা তো অনেকে জানি ওনার ছেলে হচ্ছে কাজী আনোয়ার হোসেন। তো কাজী আনোয়ার হোসেন উনি যখন ছোটবেলায় স্কুলে যেতেন, হ্যাঁ ওনার সবাই জানতেন যে উনি কাজী মোতাহার হোসেনের ছেলে। তো ম্যাডাম ওনাকে জিজ্ঞাসা করছে যে কয়েকটা বোকা প্রাণীর নাম লেখো, ওনাকে না মানে পুরো ক্লাসকে কাজ দিচ্ছে যে কয়েকটা বোকা প্রাণীর নাম লেখো। তো বাচ্চারা লিখে নিয়ে আসছে গরু, গাধা, হ্যাঁ এরকম নাম লিখে নিয়ে আসছে। আর কাজী আনোয়ার হোসেন উনি প্রথমেই নাম লিখে নিচ্ছেন আমার বাবা। তো ম্যাডাম তো খুবই অবাক হয়েছে যে কাজী মোতাহার হোসেনের ছেলে সেখানে লিখছে যে আমার বাবা কাজী মোতাহার হচ্ছে সবচেয়ে বোকা। তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার বাবা, তুমি এটা লিখলা কেন? যে কি বলবো, আমার মা সবসময় আব্বাকে এটা বলেই ডাকে। বুঝতে পারছেন?
তো ফলে যারা বউদের বকা খান মাইন্ড করার কিছু নাই, এই কাজী মোতার হোসেনে কিন্তু এত বড় একজন মানুষেও কিন্তু ওই যে গাধা বলেই ইয়ে হোসেন আর কি। অলরাইট, সো লেটস সি নাও। আচ্ছা, ফেজ স্ক্রিপ্ট আমরা সহজভাবে করার জন্য কি করতে পারি? ফেজকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, স্টেপ বাই স্টেপস, এটা আমাদের সহজ হবে, ম্যানেজমেন্টও সহজ হবে। আর অনেক সময় আমরা কিন্তু একটার সাথে একটা ওভারল্যাপ করে করি, এটা অনেক সময় বাধ্য করে হয়ে করি, কারণ তখন টাইম কি লাগে দেখেন, এটা টাইম কিন্তু অনেক কমে যায় অনেক সময়, তাই না? সো এটা জাস্ট মনে রেখে আমরা প্রজেক্ট ফেজকে আমরা সিকোয়েন্সিয়ালি করতে পারি, যেটা ইজি হবে কন্ট্রোলের জন্য, ম্যানেজমেন্টের জন্য। আবার অনেক সময় আমরা প্যারালালি করতে পারি বা ওভারল্যাপিং করে করতে পারি। এই টপিক নিয়ে কিন্তু আমরা আরেকটা টপিক আছে স্টুডেন্ট ম্যানুয়ালে, তখন আবার এটা আলোচনা করবো, আমি জাস্ট মেনশন করবো। সো এটা সব ইন্ডাস্ট্রিতে এটা হয় আর কি, হ্যাঁ, সব জায়গায় হয়। ওকে, আচ্ছা, যে আমরা ফেজকে আমরা ফেজ গেট বলি, হ্যাঁ। আচ্ছা, ফেজ গেট নামে একটা শব্দ ইউজ করা হয়, সেটাকে বলা হয় ফেজ গেট হচ্ছে ইজ হেল্ড এট দ্য এন্ড অফ এ ফেজ। একটা ফেজ যখন শেষ হয় তখন আমরা ফেজ গেট বলি, ফেজ গেট বলি। তার মানে হচ্ছে এই ফেজে যা যা করছে ওটা রিভিউ করা হয়, আসলে এটা অ্যাচিভ করা হয়েছে কিনা সেটা এনশিওর করা হয়। এবং ওই ফেজ গেটটাকেই আমরা এই যে এতক্ষণ ফেজ গেট বলতেছিলাম, হ্যাঁ, সেটাকে আসলে যে নানান নামে একে বলা হয়, যেটা আমি আপনাদের অলরেডি বললাম। আর ফেজ গেটটা আসলে আমাদের কি কি দেয়? গো নো গো ডিসিশন দেয়, তাই না? আমরা নেক্সট ফেজে যাবো কিনা, নাকি এই ফেজেই থাকবো, এই ধরনের ডিসিশনগুলো আমাদেরকে দেয় ফেজ গেট। ঠিক আছে, তো এবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিকে আসতেছি, সেটা হচ্ছে চা বানানো। আচ্ছা, ফেজ গেটে কিভাবে গো নট গো ডিসিশন দিচ্ছে, এইখানে কিভাবে একজন ডিসিশন দিচ্ছে? এই যে আপনি যে এই ফেজের শুরু হওয়ার আগে আমরা টার্গেট নিয়েছিলাম যে এই ফেজে আমাদের এই জিনিস অ্যাচিভ করবো আমরা, তো সেটা অ্যাচিভ হয়েছে কিনা। যদি অ্যাচিভ না হয় তাহলে আমরা কি সেই ফেজটা আরো এক্সটেন্ড করব, নাকি ফেজটা আবার কিছু কাজ আবার করতে হবে, আপডেট করতে হবে, না কি করবো আমরা, সেই ডিসিশনটা দিচ্ছে বলে এটা আমরা বলতেছি নো গো গো অথবা নো গো ডিসিশন। ব্যাপারটা কি এরকম যে আমরা যেমন টার্গেট করলাম আমরা 20টা ক্লাসে বা 21টা ক্লাসে শেষ করবো, তো 21তম ক্লাসে এসে আমরা প্রজেক্ট গেট বা এরকম কি ব্যাপারটা? না, ওটা তো একটা প্রজেক্ট শেষে গেলেন আপনি আসলে নাকি ওই যে আমরা পিওপিল তারপর ভাগ করলাম, পিওপিল শেষ হলে আমরা একটা ফেজ শেষ করলাম, এরকম? হ্যাঁ, এরকম হতে পারে। প্রজেক্টে তো এরকম হয় না যে আপনার স্ট্রাকচারাল ডিজাইন করতেছেন আপনি, এটা যদি আপনার টার্গেট অনুযায়ী না হয় তাহলে তো আপনি আসলে এর সামনে যাবেন না, আগে শেষ পয়েন্ট ঠিক করেন, এটা রিভিউ করেন। আর নো গো কেন বলতেছি, আমরা ওই যে কি পয়েন্ট বলছিলাম যে আমার মার্কেটে আর কোনো ডিমান্ড নাই এটা, তাহলে আমি এই স্টেজে এটা নো গো বলতে পারি, যেটা দরকার নেই, এই প্রজেক্ট আমরা এখানে স্টপ। ডিমান্ড নাই, এটা তো আমার অন্য একটা স্ট্র্যাটেজি, অন্য একটা কেউ হয়তো ডিমান্ড আছে কিনা সেটা অন্য কেউ এটা অ্যানালিসিস করছে। আমি তো এখানে একটা প্রজেক্ট করতেছি, আমাকে টার্গেট দেওয়া হয়েছে তুমি এই জিনিসটা রেডি করো, আমি এটা নিয়ে কাজ করছি। আমার অন্য একটা টিম হয়তো হতে পারে ওরা এই ডিমান্ড ছিল বলে তো প্রজেক্ট আমি নিয়েছি, এখন আমি ডিমান্ড ছিল, আমি ডিমান্ডটা শুরু করলাম, আমি স্ট্রাকচার ডিজাইন পড়াবার আমি একটা জিনিস শুরু করলাম, শুরু করার সাথে সাথে আমি কিভাবে বুঝে ফেলবো যে মার্কেটে আর ডিমান্ড নাই? আমাকে তাহলে অন্য একটা টিম তারা ইনপুট দিচ্ছে, এখানে ওই ইনপুটটা আমার কাজে লাগছে, এরকম কিছু? এরকমই হতে পারে ভাইয়া, যে এটা আমরা যেমন আগে বাটন ফোন ইউজ করতাম, তো ওটা একটা প্রজেক্ট ছিল, যখন দেখলাম যে না এখন আসলে টাচ ফোন চলে আসতেছে, তখন ওই যে প্রজেক্টটাকে কিল করে দিলাম, এরকম মনে হয় হতে পারে। আমরা কিন্তু আমি একটু এক্সাম্পল দিয়েছিলাম, সেটা আপনি শুনেছেন কিনা আমি জানি না। আমি বলছিলাম যে মার্কেটে একটা জাস্ট ধরেন মাস্কের একটা প্রোডাক্ট বের করবো আমি, ইট ইজ নট, আই এম নট টকিং অ্যাবাউট বিগ প্রজেক্টস লাইক গভর্নমেন্টের পর্দা প্রজেক্ট। সেখানে আপনি শুরু করলে তার এটা তো আমরা জানি যে এটা করতে 5-7 বছর বা 10 বছর লাগবে, এবং এটা তো করতেই হবে আমার। হ্যাঁ, এটা পুরো বাংলাদেশে পুরো একটা বিরাট বিষয় নিয়ে কাজ করছি। এটা আমরা বলতেছি ছোট একটা প্রজেক্টে। আমরা কিন্তু যখন পিএম করতেছি আমরা ছোট প্রজেক্টেও আলোচনা করতেছি, আবার বড় প্রজেক্টে আলোচনা করতেছি। সেইটা আমি বলতেছি যে প্রজেক্টটা আসলে মার্কেটের কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, এই প্রোডাক্ট কিন্তু কখনোই স্টেবল থাকে না, ঠিক আছে? সে আনস্টেবল সিচুয়েশনের জন্য আপনি ডিসিশন নেবেন। আচ্ছা ভাইয়া, আমি একটা এক্সাম্পল বলি, যেমন পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করার কথা ছিল, তো এটা কিন্তু একটা প্রজেক্ট ছিল গভর্নমেন্টের, বাট ইনিশিয়ালি ওরা কিন্তু গভীর সমুদ্র বন্দর না করে জাস্ট মানে মিডিয়াম রেঞ্জের গভীর করেই এই প্রজেক্টটা কিন্তু ওরা ক্লিয়ার করে ফেলছে যে গভীর সমুদ্র বন্দর আর করবে না। কিন্তু প্রজেক্টটা কিন্তু অলরেডি একটা পর্যায়ে এসে কিছু কাজ হয়েছে, হওয়ার পর গভীর সমুদ্র বন্দরটা ওরা কিল করে দিয়ে এই প্রজেক্টটা এখানেই
বাদ দিয়ে দিচ্ছে আর কি, মানে এটা এক্সাম্পল তো এই টাইপের কিছু নাকি একটা? হ্যাঁ 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 ঠিক। আচ্ছা ভাই, এটাকে কি টেইলারিং বলতে পারি না নাকি? না না, এটা টেইলরিং না, টেইলরিং অন্য জিনিস। ঠিক আছে, এটা সব প্রজেক্টে খাটবে না, মানে যে প্রজেক্টে খাটবে আমরা আসলে সব জিনিসই আলোচনা করতেছি জেনারিক ভাবে। আচ্ছা আসলে আমরা এখন আলোচনা করব কয়েকটা জিনিস নিয়ে। একটা হচ্ছে যে আমরা আসলে চা বানানো নিয়ে একটু কথা বলতে চাই, যে আমরা যখন কোনো একটা চা বানাও টার্গেট কি, যে চা বানাতে চাই 1 কাপ গরম চা। ঠিক আছে, তো গরম চা যদি আমরা বানাতে চাই তাহলে আমাদের কি কি জিনিস লাগে এই চা বানাতে? সবাই একটু বলেন দেখি। আমরা যদি এখানে লিখি আমি, প্রথমেই লাগবে পানি, ওয়াটার একটা পট লাগবে, পট ওয়াটার, পট লাগবে, ওয়াটার লাগবে, তারপরে সুগার লাগবে, ফায়ার লাগবে, সুগার লাগবে, টি লাগবে, কাপ লাগবে, চুলা লাগবে, চুলা লাগবে। হ্যাঁ, ফায়ার, ওই যে ফায়ারে তো আচ্ছা স্পুন লাগবে। ঠিক আছে, কি মেকার লাগবে ভাইয়া? একটা স্ট্রেনার লাগবে, মানে ছাঁকনি। হিউম্যান রিসোর্স লাগবে একদম, মানুষ লাগবে, পিপল লাগবে, রাইট? আচ্ছা ঠিক আছে, ফাইন। সো দেখেন এই যে মোটামুটি আমরা এই কয়েকটা জিনিস লাগবে। ঠিক আছে, আমরা যদি চা বানাতে চাই। এখন এইদিকে যদি আমি একটু এইভাবে সাজাই, দেখেন তো যে আমি এখানে লিখলাম যে আমাদের লাগবে হচ্ছে ওয়াটার, আমাদের লাগবে হচ্ছে টি, ঠিক আছে, তারপরে লাগবে হচ্ছে সুগার, তারপরে আমি এখানে আমি লিখলাম হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে ফায়ার। কেটলি বোধহয় আমরা লিখিনি কেউ, তাই না? কেটলি হবে, কেটলি। তারপর হচ্ছে আপনার কাপ লাগবে, রাইট? স্পুন লাগবে, আর মানুষও লাগবে, তাই না? আর এখানে আমরা এখানে কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাপ অফ টি, তাই না? এই কাপ অফ টি, কাপ অফ টি পাচ্ছি আমরা, হট টি। দেখেন এটাকে আমরা যদি একটু এইভাবে আমি বলি যে এই জিনিসগুলো কি আসলে, এগুলো হচ্ছে ইনপুটস, তাই না? এগুলো হচ্ছে ইনপুটস, আর এটা কি বিভিন্ন টুলস। হ্যাঁ, আর এটা কি আসলে আমাদের আউটপুট, আউটকাম, আউটপুট থেকে আউটকাম আসবে, যে চাটা খেয়ে উইল ফিল ফ্রেশ, রিফ্রেশ। হ্যাঁ, আচ্ছা তাহলে আউটপুট হচ্ছে আমাদের চা, ইনপুট হচ্ছে আমাদের এই জিনিসগুলা, আর টুলস হচ্ছে এটা। এর সাথে আরেকটা কি জিনিস দরকার আমাদের? হ্যাঁ, হিউম্যান রিসোর্স। তো ধরেন যে কোনো একটা দিলাম যে সে ইনপুটও হতে পারে, মানে পুরো কাজটা তো হিউম্যান রিসোর্স করবে, সেটা এখানে কনসিডার করলাম না। আর কি হতে পারে এখানে একটা জিনিস দরকার না, টেকনিকটা জানা দরকার না, প্রসেস টেকনিকটা জানা দরকার, যে কিভাবে এটা করবেন, কৌশল টেকনিক, রেসিপি লাগবে ভাইয়া। রেসিপিটা, রাইট? ওই যে আয়েশা সিদ্দিকাস রেসিপি। ঠিক আছে, সো রেসিপিটা আপনার জানতে হবে যে আসলে কতক্ষণ গরম করতে হবে। হ্যাঁ, নাহলে আবার দেখবেন যে যখন আমি যাই না পানি যদি গরম করে জাস্ট করে দেখবেন যে পানি শুধু পানি লাগতেছে, চা লাগতেছে না, এরকম হয় না অনেক সময়? চা বানানো একটা টাফ জিনিস মাঝে মাঝে মনে হয়, যে অনেক সময় মনে হয় যে গরম পানি খাচ্ছি। তো আমাদের কিন্তু টেকনিকটা ফলো করতে হবে। আর দেখেন আমরা যে শ্রীমঙ্গলে শুনি না যে 10 লেয়ারের চা আছে, 8 লেয়ারের চা আছে, এটা কি একই ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করা হয়েছে, কিন্তু বললে হবে। যারা একটু কথা বলি আশেপাশে একটু মিউট করে রাখবো আমরা। এই যে লেয়ার করছি তার মানে কি, উই নিড টু নো টেকনিক, রাইট? সো যে কোনো এটা আসলে একটা প্রসেসের ডেফিনেশন আসলে আমি ডিফাইন করার চেষ্টা করছিলাম, যে যখন আমরা কোনো একটা প্রসেস নিয়ে কথা বলি, প্রসেসের সাথে কিছু ইনপুটস রিলেটেড থাকে এবং সেই ইনপুটগুলোর উপর আমরা টুল এবং টেকনিক অ্যাপ্লাই করি, এবং অ্যাপ্লাই করলে আমরা আমাদের টার্গেটেড আউটপুট পাই, তাই না? এইটা আসলে প্রসেসের ডেফিনেশন, যে প্রসেস থেকে একটা প্রসেসে কিছু আমরা অ্যাক্টিভিটি করি, কিছু ইনপুট নিয়ে টুলস টেকনিক অ্যাপ্লাই করি এবং আমরা আউটপুট পাই, সেটাকে আমরা বলি হচ্ছে প্রসেস। সো প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা কিন্তু বলেছি যে 50% প্রশ্ন আসবে প্রসেস থেকে। তার মানে কি আমাদের জানতে হবে যে আসলে কি কি প্রসেস প্রজেক্ট ম্যানেজমেন্টে আছে, হ্যাঁ সেটা আমাদের ফলো করতে হবে। এবং প্রতিটা প্রসেসের সাথে, এখানে যেমন আমরা চা বানানোর প্রসেসে দেখলাম যে ইনপুট আছে, টুল টেকনিক আছে এবং আউটপুট আছে, সিমিলারলি বিভিন্ন প্রসেস যখন আমরা করব তখন কিন্তু এই 4টা জিনিস কানেক্টেড থাকবে, ইনভলভ থাকবে, ইনপুট, টুলস টেকনিক এবং
আউটপুট। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা যখন ক্লাস করতে থাকবো তখন আমরা বুঝতে পারবো যে এটা মানে রিলেশনটা কি, এবং আমি সেসব জায়গায় আবার বলবো। ভাই প্রসেসটা তো প্রসিডিউর, তাই না? হ্যাঁ, প্রসিডিউর বলতে পারি, প্রসেস করতে পারি। আচ্ছা, সো আমরা আসলে আমরা পিএমবক্স 6 এডিশনে কিছু জিনিস মেনশন করব। তো পিএমবক্স 6 এডিশন আসলে 49টা প্রসেসকে আইডেন্টিফাই করেছে, যে 49টা প্রসেস যদি আমরা প্রজেক্টে ফলো করি তাহলে আমাদের প্রজেক্ট বেটার ম্যানেজ হবে। ঠিক আছে, এই যে ইনপুট টুলস টেকনিক আউটপুটস সেটা আমি বললাম। আর এরপরে আরেকটা জিনিস বলা হয়েছে যে আমরা যে প্রসেসগুলোকে আমাদের কাজের সুবিধার্থে আমরা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, গ্রুপ আকারে ভাগ করতে পারি। সেই গ্রুপটার সংখ্যা হচ্ছে, সেই গ্রুপটাকে বলা হয় প্রসেস গ্রুপস। তার মানে প্রসেসগুলোকে আমরা গ্রুপ আকারে সাজাবো। কিসের গ্রুপ আকারে? আমরা যদি এইভাবে একটু আমি বলি আপনাদের, যে কোনো একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি, যে কোনো প্রজেক্ট, আমরা কিন্তু প্রতিটা প্রজেক্ট এই প্যাটার্নটা ফলো করি। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, তারপরে হচ্ছে মনিটরিং, কন্ট্রোলিং এবং হচ্ছে ক্লোজিং। প্রতিটা প্রজেক্টে এই 5টা কিন্তু প্যাটার্ন আমরা ফলো করি। ইনিশিয়েশনে কিছু অ্যাক্টিভিটিস থাকে, প্ল্যানিং এ অ্যাক্টিভিটিস থাকে, তারপর আমরা এক্সিকিউশনে চলে যাই এবং থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা মনিটরিং, কন্ট্রোল করি এবং ফাইনালি আমরা যখন আউটপুট ডেলিভারেবল তৈরি হয়ে যায় তখন আমরা ক্লোজ করি। সেই 5টা প্রসেস গ্রুপ অনুযায়ী আসলে 49টা প্রসেসকে ক্যাটাগরাইজ করা হয়েছে। ঠিক আছে, তার মানে এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমি আসলে এই 49টা প্রসেসের মধ্যে ইনিশিয়েশনে কোন প্রসেসগুলো করব, প্ল্যানিং এ কোন প্রসেসগুলো করব, এক্সিকিউশনে কোন প্রসেসগুলো করা উচিত আমার, মনিটরিং, কন্ট্রোলিং এ কোন প্রসেস করা উচিত এবং ক্লোজিং এ আমরা কোন প্রসেস করব। ঠিক আছে, এবং আমি যে ফিগারটা আপনাদের রাখতেছিলাম, ফিগারটা আসলে এরকম হলে আরো বেটার, তাই না? ইনিশিয়েশন, তারপর আমরা প্ল্যানিং করছি, তারপরে এক্সিকিউশন করছি এবং থ্রু আউট দ্য প্রজেক্ট ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত আমরা কি করছি? মনিটরিং, কন্ট্রোল করছি। ঠিক আছে, এবং যখন আমাদের প্রোডাক্ট বা আউটপুট তৈরি হয়ে যাচ্ছে তখন আমরা প্রজেক্টটাকে এন্ড করছি, শেষ করছি। হ্যাঁ, এখানে আরেকটা মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা বড় প্রজেক্টে ইনভলভ থাকি, সেখানে দেখা যাবে যে এই 5টা যে প্রসেস গ্রুপস বললাম আমি, একটা ফেজের মধ্যে এই 5টা গ্রুপ থাকতে পারে। ফর এক্সাম্পল, মানে ইউএন এর একটা প্রজেক্ট করা হচ্ছে যে বাংলাদেশের, হ্যাঁ, সে 50টা থানার মধ্যে পভার্টি এলিভেট করা হবে। ঠিক আছে, এবং এই প্রজেক্টটাকে তারা আসলে 3টা ফেজে ভাগ করছে। একটা হচ্ছে সার্ভে ফেজ, একটা হচ্ছে রিসার্চ ফেজ, একটা হচ্ছে পাইলটিং ফেজ, আর একটা ফেজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। এখন সার্ভে ফেজেও কিন্তু কি আছে, সার্ভে ফেজটা ধরেন 50টা ইয়াতে তারা সার্ভে করবে, হ্যাঁ, কয়েক হাজার মানুষের উপর, যে আসলে আমরা কিভাবে তাদের কর্মসংস্থান বা আরো কি কি নিয়ে আমরা কাজ করতে পারি যাতে তাদের ডেভেলপমেন্ট করতে পারি এবং তাদের পভার্টি এলিভেট করতে পারি। সো এই সার্ভে করতে ধরেন 6 মাস বা 1 বছর সময় লাগবে। তার মানে কি এখানেও কিন্তু ইনিশিয়েশন হবে, তাই না, সার্ভের জন্য, এখানেও প্ল্যানিং হবে, সার্ভের জন্য প্ল্যানিং হবে, এক্সিকিউশন হবে, মনিটরিং, কন্ট্রোল করতে হবে এবং ক্লোজিং করতে হবে, রাইট? এবং আমরা এই ফেজ গেটে আসবো, ফেজ গেটে আসার পরে আমরা নতুন ফেজটা শুরু করব। তার মানে এই 5টা প্রসেস গ্রুপ নট নেসেসারি যে একটা প্রজেক্টে একবারই হবে। আপনার প্রজেক্টে যদি অনেক ফেজ থাকে তাহলে প্রতিটা ফেজেই এই 5টা প্রসেস গ্রুপ হবে। তার মানে 49 প্রসেস যেটা 5টা প্রসেস গ্রুপের মধ্যে আছে সেটা কিন্তু রিপিট হবে। ঠিক আছে, এরপরে কয়টা বাজে? 9:20। আমরা মনে হয় এই টপিকটা দিয়ে আমাদের আজকে শেষ করতে হবে, সেটা হচ্ছে 10টা নলেজ এরিয়া। ঠিক আছে, পিএমআই আসলে 10টা নলেজ এরিয়া আইডেন্টিফাই করেছে। যে কোনো প্রজেক্টে এই 10টা আসপেক্ট, নলেজ এরিয়া মানে হচ্ছে যে সমস্ত আসপেক্ট থ্রুআউট দ্য প্রজেক্ট আমাদেরকে ম্যানেজ করতে হয়, সেগুলিকে আমরা বলি নলেজ এরিয়া। সো আমি যদি একটু এখানে আসি, একটা হোয়াইট বোর্ড ওপেন করি, সবাই আছেন তো? না সবাই দেখতেছেন, শুনতেছেন? আমরা ইম্পর্টেন্ট লাস্ট ডিসকাশন করছি। একটা প্রজেক্ট যদি আমি এখানে মাঝখানে লিখি যে দিস ইজ মাই প্রজেক্ট, হ্যাঁ, ধরেন যে কোনো প্রজেক্ট যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, আপনারা যে প্রজেক্টে ইনভলভ ছিলেন বা যে প্রজেক্টে কাজ করতেছেন, প্রতিটা প্রজেক্টের কিন্তু প্রথম যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে স্কোপ, হোয়াট অফ দ্য প্রজেক্ট, তাই না? আমরা প্রজেক্টে কি করতে চাই সেটাকে আমরা বলি স্কোপ। তারপরে কি থাকে সেকেন্ড বিষয়, যে স্কোপটা আমরা কত সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারবো,
সেটাকে আমরা বলি প্রজেক্টের শিডিউল কিংবা প্রজেক্টের টাইম, রাইট? এরপর থার্ড বিগ ফ্যাক্টর, বিগ অ্যাসপেক্ট হচ্ছে প্রজেক্টের বাজেট। যে প্রজেক্টটা ডেলিভারি দেওয়ার জন্য আমার কি পরিমাণ বাজেট লাগবে, ঠিক আছে? আর তারপরে ফোর্থ যে ফ্যাক্টর, যেটা আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা অলওয়েজ কনসিডার করি, কাজ করি, সেটা হচ্ছে কোয়ালিটি অফ দ্য প্রজেক্ট, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটি অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে? আমরা স্কোপ ঠিক রাখলাম। স্কোপ মানে কি? স্কোপ মানে হচ্ছে হোয়াট অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টে আমরা কি করতে চাই। আর শিডিউল আর বাজেট আমরা বুঝতেই পারছি। আর কোয়ালিটি মানে হচ্ছে স্কোপের মধ্যে বা যে প্রোডাক্টটা সার্ভিসটা বানাচ্ছি ওটার কোয়ালিটি যদি না থাকে তাহলে কি হবে? সাস্টেনেবল হবে প্রোডাক্টটা? হবে না। সো কোয়ালিটি এনশিওর করতে হবে। এই যে এখান থেকে কিন্তু আমরা অনেক আগে প্রায় সবসময় আমরা এইভাবে আলোচনা করতাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে আয়রন ট্রায়াঙ্গেল আছে। আয়রন ট্রায়াঙ্গেল মানে কি? যে স্কোপ, শিডিউল, টাইম এবং মাঝখানে আমরা অনেক সময় লিখি কোয়ালিটি। আয়রন ট্রায়াঙ্গেল কেন বলা হয়? প্রজেক্টের এই চারটা কনস্ট্যান্ট কিংবা অ্যাসপেক্ট যদি একটা চেঞ্জ হয়, যেমন ট্রায়াঙ্গেলের একটা আর্ম যদি চেঞ্জ হয়ে যায় বা একটা সাইড যদি চেঞ্জ হয়, এর ইম্প্যাক্ট কিন্তু অন্য জায়গায় পড়বে, ঠিক না? তো সিমিলারলি যখন স্কোপ চেঞ্জ হবে তার কারণে কিন্তু শিডিউলে, বাজেটে এবং কোয়ালিটিতে ইম্প্যাক্ট করবে, সেটা অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে। এরকম যাতে না হয় যে আমি স্কোপ ফোকাস হয়ে শুধু স্কোপের চেঞ্জটা ইমপ্লিমেন্ট করলাম, তার কারণে কোথায় কোথায় ইম্প্যাক্ট হলো সেই অ্যানালাইসিসটা আমি করলাম না, ঠিক আছে? প্রজেক্ট ফেলিউরের কিন্তু অন্য একটা বড় কারণ হচ্ছে যে আমরা এই যে আয়রন ট্রায়াঙ্গেলকে, স্পেশালি এই চারটা ফ্যাক্টরকে ঠিকমতো ইম্প্যাক্ট অ্যানালাইসিস না করে। সো এইখানে কস্টিংটা কি নাই ট্রায়াঙ্গেলের মধ্যে? এই যে বাজেট, ও বাজেট, ওকে। স্কোপ, শিডিউল, বাজেট অথবা কস্ট, মাঝখানে কোয়ালিটি। আচ্ছা ভাই, অ্যানালাইসিস কি এটা কি কোনো টুলস দিয়ে করতে হবে নাকি? কোনটা? মানে অ্যানালাইসিস যে বললেন যে এই চারটা যে কম্বিনেশন অ্যানালাইসিস, তো অ্যানালাইসিসটার জন্য কি কোনো টুলস আছে নাকি জাস্ট এটাই ইয়ে থেকে, এক্সপেরিয়েন্স থেকেই, স্কিল থেকে? এক্সপেরিয়েন্স থেকে না, আপনার তো অবশ্যই আপনি একটা স্কোপ বেড়ে গেল তাহলে কি আপনি সেই টাইমের মধ্যে ডেলিভারি দিতে পারবেন? সেই অ্যানালাইসিসটা করতে হবে যে আপনার স্কোপ এতটুকু বেড়ে গেল, তাহলে তার জন্য টাইমে কতটুকু পারবে, ঠিক আছে? এবং এই স্কোপ বাড়া মানে কি? টাইম বাড়লো মানে কি? রিসোর্স ইনভলভমেন্ট বেড়ে গেল, ম্যাটেরিয়াল ইনভলভমেন্ট বেড়ে গেল, তার মানে কি এটা বাজেটে ইনক্রিজ হবে না? সেই অ্যানালাইসিসটা, হ্যাঁ, সেই রিপল ফ্যাক্টরটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে। সেটার জন্য আপনি বিভিন্ন টুল ইউজ করতে পারেন। টুল সম্বন্ধে আসলে পিএম বক বা আমাদের আলোচনায় খুব একটা আলোচনা থাকবে না। আচ্ছা আচ্ছা, এরপরে আসতেছি আমরা, কি হলো? ইরেজার নেই। আচ্ছা, আমি তাহলে 4 নম্বরে ছিলাম, কিন্তু দেখেন আজকে আমরা এটা বলেই শেষ করবো এবং এটাতে সবাই একটু ফোকাস থাকেন, কারণ খুবই একটা কোর জিনিস আলোচনা করছি, কোয়ালিটি। এরপরে নেক্সট ফ্যাক্টর হচ্ছে কি? রিসোর্স, তাই না? এই প্রজেক্টটা ডেলিভার দেওয়ার জন্য কি কি পিপল রিসোর্স লাগবে? মানুষ ছাড়া তো প্রজেক্ট হবে না। কোন কোয়ালিটির, কোন কম্পিটেন্সির, কোন স্কিল সেটের লোকজন লাগবে, স্কিল আর স্কিল লেবার কি পরিমাণ লাগবে। তারপরে একটা হচ্ছে পিপল, যেটাকে আমরা বলি টিম রিসোর্স বা পিপল রিসোর্স, বা আরেকটা বলি আমরা ম্যাটেরিয়াল রিসোর্স কিংবা ফিজিক্যাল রিসোর্স, ঠিক আছে? সেটা কিন্তু আরেকটা বড় ফ্যাক্টর যেটা আমাদেরকে প্রজেক্ট ডেলিভারি দেওয়ার জন্য এস্টিমেট করতে হয়, কাজ করতে হয়, কন্ট্রোল করতে হয়, ম্যানেজ করতে হয়। সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে কমিউনিকেশনস। প্রজেক্টে কমিউনিকেশন কি বড় ফ্যাক্টর নাকি কোনো ফ্যাক্টরই না? কমিউনিকেশন ম্যানেজমেন্ট করা অনেক বড় ফ্যাক্টর। কেউ কি জানেন যে প্রজেক্ট ম্যানেজারের কতটুকু সময় কমিউনিকেশন ম্যানেজমেন্টে ব্যয় করা উচিত? 90%। মানে এটা পিএমবকে বলা আছে একটা চ্যাপ্টারে, পিএমবকে 3 নম্বর চ্যাপ্টারে, যে 90% অফ প্রজেক্ট ম্যানেজার্স টাইম ইজ কমিউনিকেশন। অ্যাকচুয়ালি তাই হয়। সো এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। ভালো যদি কমিউনিকেটর না হতে পারেন তাহলে ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়া খুবই টাফ, ঠিক আছে? সো কমিউনিকেশন আমাদের ফোকাস থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের রিস্ক, ঠিক আছে? রিস্ক মানে হচ্ছে হোয়াট ইফ। আমরা খুব সুন্দরভাবে প্ল্যান করে যাচ্ছি, যদি সেই প্ল্যান অনুযায়ী না হয়, হ্যাঁ, ফিউচারে যদি এরকম না ঘটে, তাহলে কি আমরা স্টেপস নেব? এখানে সবচেয়ে মেইন কাজ হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ। ঘটনা ঘটে যাওয়ার পরে ওটা রেকটিফাই করা, ওটা, হ্যাঁ, আমরা জানি যে প্রিভেনশন ওভার ইন্সপেকশন। সো ওটা কিন্তু মাথায় রাখতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের সবচেয়ে বড় কাজ হচ্ছে বি প্রোঅ্যাক্টিভ।
সো অনেক প্রজেক্টে কিন্তু রিস্ক নিয়ে আমরা কোনো আলোচনাই করি না। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টে বলা হয় যে যেমন প্রজেক্ট ম্যানেজার সবার উপরের রোল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ডিরেক্টর, তারকে সাপোর্ট করার জন্য ম্যানেজমেন্টে অনেক লোক থাকতে হবে। যেমন প্রকিউরমেন্ট ম্যানেজার থাকতে পারে, যিনি প্রকিউরমেন্টে তাকে হেল্প করবে, এইচআর ম্যানেজার থাকতে পারে, এইচআর এ হেল্প করবে, ফাইন্যান্স হেল্প করবে। সিমিলারলি একজন থাকা উচিত রিস্ক ম্যানেজার, ঠিক আছে, যার কাজ হচ্ছে ওভারঅল প্রজেক্টের রিস্কে অ্যানালিসিস করা, হ্যান্ডেল করা, প্রোঅ্যাক্টিভলি ওটা নিয়ে কাজ করা। কারণ প্রজেক্ট ম্যানেজারের পক্ষে বড় একটা প্রজেক্টের সম্ভব নয় যে সব ডোমেইনে ফোকাস করা। সো রিস্ক একটা বড় ফ্যাক্টর, যেটা আমাদেরকে হোয়াট ইফ, যেটা আমরা প্ল্যান করছি ওটা যদি না হয় তাহলে হাউ ডু উই সলভ দ্য প্রবলেম। দেন হচ্ছে প্রকিউরমেন্ট। গভর্নমেন্ট প্রজেক্টে প্রকিউরমেন্টে মেইন, তাই না? হ্যাঁ, সব প্রজেক্টে প্রকিউরমেন্ট মানে কি, যে ম্যাটেরিয়াল বা পিপল আমাদের প্রজেক্টে কাজ করার জন্য লাগবে, সেটাকে আমরা বলতেছি প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। এবং প্রজেক্টের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আসলে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। এবং এটা কিন্তু অনেক, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট মানেই আমরা পড়বো একটা চ্যাপ্টার আছে, একদম সবকিছু ফর্মাল, ইনফর্মাল কোনো কাজ করা যাবে না প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে যে অ্যাসপেক্টটা প্রজেক্ট ম্যানেজারকে থ্রু আউট দ্য প্রজেক্ট করতে হয় সেটা হচ্ছে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। কমিউনিকেশন যেমন একটা বিগ ফ্যাক্টর, প্রজেক্টে যারা স্টেক হোল্ডার্স আছে, ঠিক আছে, স্টেক হোল্ডার মানে কি কেউ বলতে পারবেন? স্টেক হোল্ডার কাকে বলে প্রজেক্টে? মালিকানা, শেয়ার মালিকানা আর কি। স্যার, যারা আসলে ভ্যালুটা পাবে তারা একজন স্টেক হোল্ডার। হ্যাঁ, তার মানে আসলে প্রজেক্টে কোনোভাবেই কানেক্টেড, কোনো ইন্টারেস্ট আছে, ঠিক আছে, পজিটিভলি অথবা নেগেটিভলি, ইন্ডিভিজুয়াল বা গ্রুপ অফ পিপল, হ্যাঁ, একটা জনগোষ্ঠী বা একটা লেবার গ্রুপ, হ্যাঁ, একটা গ্রুপ, একটা ইন্ডিভিজুয়াল কিংবা একটা অর্গানাইজেশন, ঠিক আছে, রেগুলেটরি বডি বা গভর্নমেন্ট, হ্যাঁ, বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, যারাই কোনো স্টেক আছে প্রজেক্টে, তারাই হচ্ছে আমার স্টেক হোল্ডার, ইনক্লুডিং মাই টিম অলসো। আমার টিম হচ্ছে একদম কোর টিম, তারাও কিন্তু আমার স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার যদি আমি ঠিক মতো ম্যানেজ করতে না পারি, এই বাকি যাই কিছু করেন না কেন, নাথিং উইল হেল্প, ঠিক আছে। সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট অ্যানাদার কোর এরিয়া, যেটা প্রজেক্ট ম্যানেজারকে থ্রু আউট দ্য প্রজেক্ট কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে আপনি দেখেন স্টেক হোল্ডার এবং কমিউনিকেশন, জি, এই দুটো তো মনে হচ্ছে ইন্টার রিলেটেড বা কোরিলেটেড, তো এই দুটোকে আলাদা করা হচ্ছে কেন? হ্যাঁ, আলাদা করা হচ্ছে কারণ প্রসেসগুলো একটু আলাদা আর কি, কিন্তু এটা কোরিলেটেড একদম। আপনি যে ঠিকই বলছেন, মানে স্টেক হোল্ডার এবং কমিউনিকেশন একদম কোরিলেটেড। সো মানে এই দুইটার জন্য আমার টপিকও আমরা আলাদা পড়বো, কিন্তু দুইটা আসলে একদম ইন্টিগ্রেটেড। আচ্ছা, এরপরে তাহলে আমি কয়টা জিনিস বললাম একটু খেয়াল করেন। 1 নম্বর বললাম স্কোপ, 2 নম্বর বললাম শিডিউল, 3 নম্বর বললাম বাজেট, 4 নম্বর বললাম কোয়ালিটি, 5 নম্বর বললাম রিসোর্স, 6 বললাম কমিউনিকেশন, 7 বললাম রিস্ক, 8 বললাম প্রকিউরমেন্ট, 9 বললাম হচ্ছে স্টেক হোল্ডার, ঠিক আছে। আমরা কিন্তু একটু আগে দেখলাম যে 10টা নলেজ এরিয়া ছিল, মাঝখানে আমরা একটা নলেজ এরিয়া বলি যেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন মানে কি, বাকি সমস্ত নলেজ এরিয়াগুলোকে ইন্টিগ্রেট করা, ঠিক আছে। ডিসক্রিট ভাবে তো সব করা যাবে না, সবগুলোকে কানেক্টেড ভাবে, সবগুলো কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টার কানেক্টেড, তো সবগুলোকে আসলে ইন্টিগ্রেটেড ভাবে করতে হবে। সো এটা হচ্ছে আরেকটা নলেজ এরিয়া, যে আমি সমস্ত নলেজ এরিয়াকে এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে যত অ্যাক্টিভিটিস হবে, যত কাজ হবে, সবগুলোকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করবো, সেটা হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট যেটা প্রজেক্ট ম্যানেজারকে ফোকাস থাকতে হবে। এবং ইনফ্যাক্ট প্রজেক্ট ম্যানেজারের সবচেয়ে বড়, যদি আমি বলি কোন নলেজ এরিয়াতে প্রজেক্ট ম্যানেজারকে সবচেয়ে ফোকাস করতে হবে, কোনটা তার কাজ? প্রজেক্ট ম্যানেজারের নলেজ এরিয়া স্পেসিফিক যদি বলি, স্যার আপনি তো বলছিলেন 90% হচ্ছে কমিউনিকেশন, তো ওইটাই তো বোধহয় ফোকাস করতে হবে। কমিউনিকেশন, শিডিউল, এই দুটা আসলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার কিন্তু আমরা বলতে পারি প্রজেক্ট ইন্টিগ্রেটর। যখন আমরা ইন্টিগ্রেশন বলতেছি, এর বাংলা কি, আমি এই বাংলাতে এইভাবে বলি যে প্রজেক্ট ইন্টিগ্রেশন মানে হচ্ছে প্রজেক্টের সামগ্রিক সমন্বয় করা, ঠিক আছে। কোঅর্ডিনেটিং, হ্যাঁ, কোঅর্ডিনেট করা, হ্যাঁ, কোঅর্ডিনেট করা, কমিউনিকেট, এটার মধ্যে কিন্তু সব কভার করতেছে। যখন ইউ আর টকিং অ্যাবাউট ইন্টিগ্রেশন, এভরিথিং ইজ কভারিং। সো সবকিছুকে ইন্টিগ্রেট করাই কিন্তু আমাদের মেইন কাজ।
প্রজেক্ট ম্যানেজারকে কিন্তু আমরা যদি অন্য কোনো একটা ফ্রেজ বলি, তাহলে আমার মনে হয় বেস্ট ফ্রেজ হচ্ছে প্রজেক্ট ইন্টিগ্রেটর, যিনি আসলে প্রজেক্টের সমস্ত নিটি-গ্রিটিকে ইন্টিগ্রেট করেন এবং তার জন্যই আসলে প্রজেক্টটা কি, যে গোল অ্যাচিভ করার কথা সেই অ্যাচিভ করতে যায় আর কি, অ্যাচিভ করতে পারে। ঠিক আছে, সো প্রজেক্ট ম্যানেজারের মেইন ফোকাস নলেজ এরিয়া স্পেসিফিক যদি হয়, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। সে আসলে টোটাল প্রজেক্টের সবকিছু ইন্টিগ্রেট করবে। ভাই যে স্টেক হোল্ডার কি যারা প্রজেক্টের সঙ্গে ইনভলভ থাকবে এরা কি স্টেক হোল্ডার নাকি বেনিফিশিয়ারি শুধু স্টেক হোল্ডার হতে পারে? এই ডেফিনিশনটা সবাই স্টেক হোল্ডার, বেনিফিশিয়ারি না। অনেকে আপনার উল্টাও থাকতে পারে, যারা আপনার প্রজেক্টে বাধা দিবে তারা আপনার স্টেক হোল্ডার। অনেকে থাকবে নিউট্রাল, অনেকে বাধা দিবে, মানে পরোক্ষভাবে যারা ইনভলভ বা যাদের দ্বারা ইনফ্লুয়েন্স সবাই হলো স্টেক হোল্ডার, তাই তো? হ্যাঁ, রাইট। তাহলে প্রজেক্টে যারা লেন্ডার্স, যারা আমাদেরকে ঋণ দিবে বা লেন্ডার্স বা যে ব্যাংকগুলো ঋণ দিবে, তাহলে এরাও কি স্টেক হোল্ডার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্টেক হোল্ডার মানে এভরিওয়ান। ঠিক আছে, সবাই স্টেক হোল্ডার কিন্তু ব্যাপক। এবং স্টেক হোল্ডার কিন্তু এরকমও না যে আমি শুধু প্রজেক্টের শুরুতে স্টেক হোল্ডার অ্যানালাইসিস করে স্টেক হোল্ডার রেজিস্টার ডকুমেন্টে বানায় রেখে দিলাম। স্টেক হোল্ডার কিন্তু চেঞ্জ হবে, নতুন নতুন স্টেক হোল্ডার মাথা চাড়া দিয়ে উঠবে। ঠিক আছে, সব আপনাকে কিন্তু দেখতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। তারপরে দেখবে যে স্টেক হোল্ডার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটা গভর্নমেন্টের আন্ডার প্রজেক্ট করতেছিলেন, ওই গভর্নমেন্টই চেঞ্জ, তাহলে কি হবে? অল প্লেয়ার্স আর নাও চেঞ্জ। ঠিক আছে, এই সবসময় কিন্তু স্টেক হোল্ডার নিয়ে আপনাকে অনেক ফোকাস থাকতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে স্টেক হোল্ডার হচ্ছে তারা যারা পজিটিভলি অথবা নেগেটিভলি কোনোভাবে প্রজেক্টে ইম্প্যাক্ট ফেলে, ইনফ্লুয়েন্স করে, কোনো ইন্টারেস্ট আছে এবং প্রজেক্টের আউটপুট, আউটকাম বা রেজাল্ট দ্বারা কোনোভাবে পজিটিভলি অথবা নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়, তাদেরকে আমরা বলি স্টেক হোল্ডার্স। ঠিক আছে, এখানে যে কয়লার যে আমাদের প্রজেক্ট হচ্ছে দিনাজপুরে, তারপর আমাদের যে সুন্দরবনের প্রজেক্ট, সব জায়গায় কিন্তু অনেক ধরনের স্টেক হোল্ডারের সাথে গভর্নমেন্টকে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে। সেটা কিন্তু আপনার প্রাইভেট সেক্টর প্রজেক্টও এরকম বিভিন্ন স্ট্রাগল করতে হবে এবং সব স্টেক হোল্ডারকে আপনার আইডেন্টিফাই করতে হবে এবং হাউ ডু উই ম্যানেজ দেম, সেই স্ট্র্যাটেজিটাকে তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি স্টেক হোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি, এবং সেইটা থ্রু আউট দ্য প্রজেক্ট আপনাকে ফলো করতে হবে। রেজা ভাই, এটা কি স্টেক হোল্ডারটা অনেক সময় হয়তো যে মনে করছে, মানে এক্সাম্পলটা এইভাবে দেই, কেউ হয়তো মনে করছে, ধরো আমি আমাকে বলি, কেউ কোনো একটা কোম্পানি, বাংলাদেশ কোনো একটা বড় কোম্পানি মনে করতেছে আমি একটা স্টেক হোল্ডার, যেহেতু আমি একটা পজিশনে আছি, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না। হয়তো দেখা যাচ্ছে কোনো প্রমোশনাল, কোনো বিশেষ স্পেশাল ডেট এসে আমার জন্য কিছু একটা গিফট পাঠাচ্ছে, প্রমোশনাল গিফট পাঠাচ্ছে, এটা পাঠাচ্ছে, ওটা পাঠাচ্ছে, হয়তো সে আমার সাথে একটা রিলেশন মেনটেন করে যাচ্ছে থ্রু আউট, কিন্তু আমি দেখছি, আমি কখনো ভেবে পাই নাই আমি কোনোদিন তার কোনো কাজে আসবো কিনা, সে আমাকে স্টেক হোল্ডার ভেবে রেখেছে কিনা, অথবা এটা আমি এটাকে স্টেক হোল্ডার, যে সে কি বুঝতে পারে যে সে প্রজেক্টের স্টেক হোল্ডার, নাকি যে প্রজেক্ট করতেছে প্রজেক্ট ম্যানেজার সে ধরে নিচ্ছে সে স্টেক, ওইটা হচ্ছে আমার স্টেক হোল্ডার। এই বিষয়টাকে একটু বলবেন? আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে আপনি তো আপনার পার্সপেক্টিভে চিন্তা করবেন, এবং আসলে এখানে আমাদের মেইন আমরা ফোকাস বলি যেটা হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট। তার মানে আসলে আপনার প্রজেক্টের ভালোর জন্য, মানে ভালোর জন্য এবং আমাদের গোল অ্যাচিভ করার জন্য কোন কোন প্রজেক্ট স্টেক হোল্ডারকে আপনি এনগেজ করা দরকার, সেটা তো আপনি অ্যানালাইসিস করবেনই। কারণ এর মধ্যে আপনি যেরকম একটা এক্সাম্পল দিলেন, তারা কিন্তু আপনার সূক্ষ্মভাবে স্টেক হোল্ডার, তারা মনে করতেছে আপনি কোনো হেল্প লাগবেন না, কিন্তু তারা কিন্তু মনে করতেছে, ফলে আপনাকে কিন্তু তাদেরকেও মানে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তারা কিছুই না, কোনো মানে কোনো মেজর কিছুই না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কি হবে এই ডোন্ট নো। সো বেটার হচ্ছে আমরা দেখবো যে একটা সুন্দর একটা আমার ইয়া করবো, একটা সুন্দর গ্রিড আছে, পারফরমেন্স ইন্টারেস্ট গ্রিড, সেখানে আপনি আমার মনে হয় আপনি যে স্টেক হোল্ডার এক্সাম্পল দিলেন, আপনি সেই গ্রিডে ফেলতে পারবেন এবং তখন আপনি স্ট্র্যাটেজি নিতে পারবেন যে এই স্টেক হোল্ডারকে আসলে আপনি কিভাবে ম্যানেজ করবেন বা এনগেজ করবেন। ঠিক আছে, আর এখানে একটা শব্দ আমি বলে রাখি, খুবই একটা সূক্ষ্ম শব্দ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্টেক হোল্ডারকে এনগেজ করবো বিভিন্ন সময়। আবার আরেকটা জিনিস খুব মনে রাখতে হবে, এনগেজমেন্ট মানে এটা না যে স্টেক হোল্ডারদেরকে আমি আমার প্রজেক্টে এনগেজ করবো আমার প্রজেক্টের ইন্টারেস্টের জন্য। একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, আপনাকেও এনগেজ হতে হবে স্টেক হোল্ডারদের সাথে। সবাই কিন্তু আপনার সাথে এনগেজ হতে আসবে না, অনেক টাইপের স্টেক হোল্ডার আছে যাদেরকে উল্টে আপনাকে এনগেজ হতে হবে। এনগেজমেন্ট কিন্তু দুই পক্ষেই হতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখেন। আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমি তো যেহেতু প্রজেক্ট ডিরেক্টর সবাই আমার কাছে আসবে, নো, দ্যাট উইল নট হ্যাপেন।
in certain situation you have to actually engage with them. সো এই যে পোর্টফোলিও ম্যানেজার এবং প্রোগ্রাম ম্যানেজারও তো একটা স্টেক হোল্ডারের পার্ট রেজা ভাই। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে তো অবশ্যই কনসিডার করতে হবে। এটা নিয়ে আমরা পড়বো, সামনে থাকা আছে স্টেক হোল্ডার নিয়ে আমাদের অনেকগুলো টপিক আছে, বলে আপনাদের যত প্রশ্ন আছে সব আনসার পেয়ে যাবে। কারণ যে আমরা কমিউনিকেশন স্টেক হোল্ডার বলছিলাম, দুইটা ইন্টিগ্রেটেড এবং দুইটা আসলে খুবই একটা মেজর ইস্যুস। সো এটা নিয়ে কিন্তু অনেক টপিক আছে, দেখবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে করবো আমরা? শনিবারে, তাই না? এই যে নেক্সট উইকে ঈদ আছে এখন, এই যে ঈদ শনিবার, ও আচ্ছা আচ্ছা, শনিবারে তো আমাদের ক্লাস আছে। এরপরে ঈদ নিয়ে আমরা শনিবারে ডিসিশন নেবো, সমস্যা নাই। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আপনার যেটা পড়াচ্ছেন এটা তো পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন। আচ্ছা, ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কি আমাদেরকে দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম, লাস্ট ক্লাসে দিয়েছিলাম, দেখবেন। আর রেজা সাহেব বলে পান নাই, আপনাকে আমি ফরওয়ার্ড করে দেব। ঠিক আছে, সবাই কিন্তু ডাউনলোড করে একটা জায়গায় রাখেন, না হলে কিন্তু সব হারিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে তো অনেক মেসেজিং হবে, পরে খুঁজে পাবেন না। যখন যেটা দিচ্ছে আপনার ডাউনলোড করে একটা ফোল্ডারে রেখে দিন। আর আমি এটা পড়ালাম, যদি বই বলি তাহলে আমি পড়ালাম পিএমবক এর চ্যাপ্টার নাম্বার 1, একদম মোটামুটি শেষের দিকে আছে। আর একটু নেক্সট ক্লাসে জাস্ট 10 মিনিট বললে আমার পিএমবক এর চ্যাপ্টার নাম্বার 1 শেষ হবে, এবং নেক্সট ক্লাসে আমরা অ্যাজাইল নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে আমি আরো কিছুক্ষণ আছি। ভাই আমরা কি কোনো মানে এই যে আপনি তো অনেক কিছু দিচ্ছেন, ওই একটা কি বলে পিএমআই এর একটা ইয়া দিচ্ছেন, গাইড দিচ্ছেন 900 পাতা 800 পাতার একটা, যেটা এর আগে ছিল না। পিএম বক্স 6 দিচ্ছেন, আর সরি, আর ওই এই স্লাইড গুলাও দিচ্ছেন। তা আমরা পড়বো কোনটা কোনটা আসলে কিভাবে? আমি যেটা পড়াবো আর কি সেটাই পড়বো, এর বাইরে না। যেমন এখন আমি আজকে স্লাইড যুক্ত পড়ালাম, এই স্লাইডটা আমি বেশি পড়াবো না, খুব অল্প পড়াবো। আসলে মেইন স্লাইডটা আজকে শেয়ার করবো, যেটা পিএমআই থেকে দিয়েছে, সেটা আসলে মেইনলি ফলো করবো। আজকে যেটা পড়লাম সেটা স্লাইড থেকে পড়ে নিতে হবে, যে স্লাইডটা আপনি দিয়েছে, এবং এটা আমি পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 পড়িয়েছি। সো আমার কিন্তু একটা আর্জ থাকবে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমি যতটুকু পড়াই এই মাঝখানে ব্রেকের মধ্যে চেষ্টা করতে হবে অন্তত প্রেজেন্টেশন স্লাইডটা দেখে নাও যে আমি কি পড়াইছি। এবং আমি যে বললাম যে পিএমবক থেকে পড়াইছি, চ্যাপ্টারটা একটু উল্টাবেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে কোথায় আছে কোন জিনিসগুলা। তাহলে এটা আসলে পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, অলরাইট। সো অফিশিয়ালি ক্লাস শেষ। আমি আরো কিছুক্ষণ থাকবো, আপনারা এই সময় কথা বলতে পারেন বা মানে লিভও করতে পারেন ক্লাস থেকে। ভাই শনিবার দিন সেম টাইম 8টায়। থ্যাংক ইউ রেজা ভাই, থ্যাংক ইউ সবাইকে। রেজা ভাই, ওই যে ফেজের যে চেঞ্জ গুলা, ফেজ গেট, যেটা ফেজ গেটের ক্ষেত্রে এটা কি এই নরমাল প্রেডিক্টিভ টাইপ প্রজেক্টে হয় নাকি? এগুলো তো আমরা, এটা একটা জিনিস, প্রেডিক্টিভ টাইপ প্রজেক্টে তো ফেজ গেট ওইভাবে থাকে না। আর যেটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডিটা প্রজেক্টের কোন লেভেলে হবে? এটা কি প্রজেক্টের আগে, পিএম নিয়োগের আগে থাকবে নাকি প্রজেক্টের মধ্যে? এটা প্রজেক্টের ওটা আগে হয়ে যায়, হ্যাঁ, প্রি প্রজেক্ট ফেজ। তার মানে ওই প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু ফিজিবিলিটিটা থাকতেছে না, তাই তো? না না, থাকতেছে না। এটা আমি একটা নেক্সট ক্লাসে একটা ছবি দেখাবো, পিএমবকের ছবিটা আছে, তাইলে মনে হয় একটু ক্লিয়ার হবে এটা আসলে কখন হয় ফিজিবিলিটি স্টাডিটা। আচ্ছা, আমাদের অনেক সময় প্রজেক্ট আমরা একটা, যেহেতু একটা স্টার্ট টাইম এবং এন্ড টাইম আছে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রজেক্টটা আমরা 3 বছরের একটা প্রজেক্ট, আবার টাইম এক্সটেনশন 1 বছর গেল, আবার টাইম এক্সটেনশন, আবার 1 বছর গেল, আবার। তো এটাকে আসলে ওই প্রজেক্টটাকে আসলে প্রজেক্ট বলা যাবে নাকি এটাকে কি বলা হবে? ওই প্রজেক্ট দেখা যাচ্ছে 3 বছর, ওইটা 10 বছরে শেষ হলো। অনেক সময় আমরা পত্র পত্রিকা দেখি এই প্রজেক্ট, সরকারের 3 বছরের প্রজেক্ট 12 বছরও শেষ হয় নাই, 15 বছরও শেষ হয় নাই, প্রজেক্ট শব্দটা দিয়ে রিপোর্টটা করা হচ্ছে। তো এই জন্য ওইটাকে কি বলবো? হ্যাঁ, এটা তো প্রজেক্ট যেহেতু যতক্ষণ শেষ না হয় এবং ডেলিভারেবল বা আউটপুট অ্যাচিভ হয় না, ততক্ষণ তো প্রজেক্টই আছে। এক্সটেন্ড হয়েছে, এটা কিছু করার নাই, টাইম শিডিউল এক্সটেন্ড হয়ে গেছে, এবং তার কারণটা আমরা বুঝতেছি আইএম ট্রায়াঙ্গল থেকে, যে কস্ট এবং সবকিছু বেড়ে গেছে। কিন্তু ওটা প্রজেক্ট, মানে
যতক্ষণ এটা আসলে অফিসিয়ালি আমরা ক্লোজ না করি, স্টিল দ্যাট ইজ প্রজেক্ট।